আমাদের কি করতে হবে এখনো শুনতে পেলাম না। এই ছেলে খেলার অর্থ তো বুঝতে পারছি না। রুমাল দিয়ে আমরা চোখ মুখ ঢেকে আছি। যে মোটরে করে আমাদের নিয়ে আসা হয়েছে তার জানলাগুলোও ঢেকে রাখা হয়েছিল পর্দা দিয়ে, যাতে আমরা বুঝতে না পারি কোথায় আমাদের নিয়ে আসা হয়েছে। যাকে কর্তা বলে মনে হয় সেই লোকটি প্রশান্ত কণ্ঠে বলল, এখনই সব শুনতে পাবেন। তারপরেই হাততালি দিল দুবার। পর্দা ঠেলে ঘরের ভিতরে এসে ঢুকল একজন লোক। তার হাতে একটা সিগারেটের কৌটো এবং একটা চুরুটের বাক্স। মৌন মুখে এগিয়ে এসে সে টেবিলের উপর সেই কৌটো ও বাক্সটা রেখে দিল। তারপর ধীরে ধীরে শুধল, কি কর্তা? তুমি আর সবাইকে নিয়ে এখনই বাড়ি থেকে চলে যাও। বাড়িতে যেন কেউ না থাকে। রাত ঠিক 9:30টার সময় বাড়ির সামনে গাড়ি টাড়ি প্রস্তুত রাখা চাই। জি আঁকে। বলেই লোকটা ঘরের ভিতর থেকে বেরিয়ে গেল। বাক্স থেকে একটা চুরুট বেছে নিয়ে তাতে অগ্নিসংযোগ করে কর্তা নামে পরিচিত লোকটি বলল, বাড়ির ভেতরে আর কোনো বাইরের লোক নেই। এইবারে আমি আপনাদের কৌতূহল নিবারণ করব। আরও কাছে সরে এসে বসল অন্য দুই মূর্তি। 1 ঘন্টা পরে হাতে চুরুটটা ভস্মাধারে নিক্ষেপ করে কর্তা বলল, মশাই, আমার বক্তব্য হলো, গুপ্তধন যে কোথায় আছে তা আবিষ্কার করতে বেশি বেগ পেতে হবে না। তবে তার অস্তিত্ব সম্বন্ধে আমি একেবারেই নিশ্চিত। কেবল মাঝখানে আছে একটি মহিলা। তাকে নিয়ে বেশি মাথা ঘামাবার দরকার নেই। স্ত্রী লোক নিয়ে আমি কোনোদিন মাথা ঘামাই না। কিন্তু আমাদের একান্তভাবেই নির্ভর করতে হবে আপনার উপরেই। তাছাড়া আপনাদের আর কোনো উপায়ও নেই। আমি যা বলবো আপনাদের অক্ষরে অক্ষরে তা পালন করতে হবে। হয়তো আপনারা ভাবছেন গুপ্তধন পেলে পর শেষ পর্যন্ত আমি আপনাদের ঠকিয়ে সরে পড়ব। হয়তো তা সম্ভবপর, হয়তো তা সম্ভবপর নয়। কিন্তু এই ঝুঁকিটা আপনারা নিতে রাজি আছেন কি? তা যদি বলেন তবে শেষ পর্যন্ত আমরাও তো আপনাকে ঠকিয়ে সরে পড়তে পারি, তাই না? না মশাই, না। কর্তার কণ্ঠে ফুটল একটা হাস্যধ্বনি। একসঙ্গে তা মৃদু ও কঠিন। তারপর সে আবার বলল, না মশাই, না। আপনারা তা পারেন না। আপনাদের দুজনের নারী নক্ষত্র আছে আমার নখদর্পণে, কিন্তু আমার কোনো পরিচয়ই আপনারা জানেন না। অপর দুই ব্যক্তি চমকে উঠে দাঁড়ালো, যেন এখনই তারা কর্তার উপরে বাঘের মতো ঝাঁপিয়ে পড়বে। হঠাৎ নিজের পকেটের ভিতর হাত ঢুকিয়ে দিয়ে কর্তা চেয়ারের উপর সিধে হয়ে বসল। অন্য দুই ব্যক্তি আবার আসন গ্রহণ করল। কর্তা মৃদু ও কঠিন স্বরে তেমনি হাস্য করে বলল, আপনাদের আর কোনো প্রশ্ন আছে কি? হ্যাঁ, আপনি কৃপাপরবশ হয়ে গুপ্তধনের অংশ দেবার জন্য আমাদের ডেকে এনেছেন, এ কথা আমরা বিশ্বাস করি না। কিন্তু আসল কথাটা কি বলুন দেখি। ঠিক এমন প্রশ্ন আপনারা করতে পারেন। আপনাদের ডেকে আনবার কয়েকটি কারণ আছে। প্রথম কারণ হচ্ছে, একলা আমাকে দিয়ে এই কাজ হাসিল হবে না, আমার সাহায্যকারীর দরকার। দ্বিতীয় কারণ, যে কোনো ছিচকে চোরকে নিয়ে আমার কাজ চলবে না। আমি চাই এমন দুজন লোক যারা শিক্ষিত অথচ হিতাহিত জ্ঞানের ধার ধারে না। আরও কয়েকটি গৌণ কারণ আছে, কিন্তু আপাতত তা উল্লেখ করবার দরকার নাই। বেশ, উত্তম। আমি আপনার প্রস্তাবে রাজি। আর আপনি? আমিও রাজি। আপনাদের ধন্যবাদ। তাহলে আপাতত এই পর্যন্ত। ঘড়িতে ঠিক 9টা। বাড়ির বাইরে আপনাদের দুজনের জন্য 2খানা মোটর কার অপেক্ষা করছে। আপনারা এখন যে যার বাসায় গিয়ে উঠতে পারেন। দুঃখের বিষয়ে আমাদের সকলেরই মুখ ঢাকা, কিন্তু উপায় নেই। এখনই আত্মপ্রকাশ করলে ভবিষ্যতে আমাদের অসুবিধা হতে পারে। অতএব আজ বিদায়।
নমস্কার। কর্তা আবার দুইবার হাততালি দিল। ঘরের ভিতর এসে দাঁড়ালো দুজন লোক, পরনে তাদের মোটর চালকের পোশাক। এ দুজন ভদ্রলোককে এনাদের ঠিকানায় পৌঁছে দাও। তারা চলে গেলে পর কর্তা উঠে দাঁড়িয়ে আবার একটা নতুন সিগার ধরালো। মোটর চালকের পোশাক পরা আর এক ব্যক্তি ঘরের ভিতরে ঢুকে সেলাম করে বললে, হুজুর, ওরা চলে গিয়েছে, এখন আপনিও তো বাড়ি যাবেন। হ্যাঁ, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি এক্ষুনি যাচ্ছি। লোকটা চলে গেল। কর্তা চুপ করে দাঁড়িয়ে রইল মিনিট খানেক। তারপর ঘর থেকে বেরিয়ে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে একতলায় গিয়ে দাঁড়ালো। তারপর নিচের দিকে তাকিয়ে কি দেখে হঠাৎ সে চমকে উঠল। হেঁট হয়ে জিনিসটা তুলে নিল সে। একখানা পকেট বুক। সেখানে খুলেই তার দৃষ্টি আবার হয়ে উঠল সচকিত। নিজের মনেই সে বলল, তাহলে এখানে নিশ্চয়ই বাইরের কোনো লোক এসেছিল। পাশেই রয়েছে আর একটা ঘরের দরজা। পকেটের ভিতর হাত ঢুকিয়ে একটা রিভলভার বার করে এগিয়ে গিয়ে সে দরজা খুলে ফেলল এবং সঙ্গে সঙ্গে বলে উঠল, কে আছো এখানে? একটু নড়লেই এক্ষুনি গুলি করে মেরে ফেলবো। বাঁ পকেটে হাত ঢুকিয়ে একটা টর্চ বার করে তার সমুজ্জ্বল আলোক রেখা ঘরের ভিতর নিক্ষেপ করেই সে তাড়াতাড়ি সবিস্ময়ে বলে উঠল, হ্যাঁ, এ কি ব্যাপার? সেখানে মেঝের উপরে নিশ্চেষ্টভাবে পড়ে রয়েছে একটা মনুষ্য মূর্তি। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। এই আগের চ্যানেলটা চালাও তো। জি কর্তা বাবু। বলছি আগের চ্যানেলটা চালাও, এটা নয়। জি আগে চালাচ্ছি বাবু। ওয়েলকাম টু লেট নাইট মিস্ট্রি। লেট নাইট মিস্ট্রিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। অনেকদিন তো অনেক গল্পই শোনালাম, কখনো জয়ন্ত মানিক, তো কখনো ডিটেকটিভ রয়, আবার কখনো কখনো শার্লক হোমস। আজকে আপনারা শুনবেন গোয়েন্দা বসন্তের একটি বড় উপন্যাস, গুপ্তধনের দুঃস্বপ্ন। আজকের গল্প পাঠ আকাশ, গল্পের সূত্রধার আমি রক্তিম। তাহলে আর দেরি না করে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন, গোয়েন্দা বসন্তের একটি রহস্যে ভরা উপন্যাস, গুপ্তধনের দুঃস্বপ্ন। পুলিশ কমিশনার শ্রী সুধাকান্ত চৌধুরী কি একখানা কাগজ পড়তে পড়তে রেখে দিয়ে হাত বাড়িয়ে টেবিলের উপরের ঘণ্টাটা বাজিয়ে দিলেন। একজন উর্দি পরা লোক ঘরের ভিতরে এসে দাঁড়ালো। কমিশনার বললেন, বসন্তবাবুকে একবার আমার এখানে আসতে বলো। বসন্ত কুমার রায় হচ্ছেন গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার। একটু পরেই তিনি ঘরের ভিতর ঢুকে আসন গ্রহণ করলেন। তারপর একটা সিগারেটে অগ্নিসংযোগ করে বললেন, খবর কি? তোমাকে একটা কাজের ভার দিতে চাই। কাজের ভার? আমি তো এইমাত্র ভাবছিলুম 1 মাসের জন্য ছুটির দরখাস্ত করব। আপাতত ছুটির কথা ভুলে যাও। তোমাকে একটা জরুরি সমস্যার সমাধান করতে হবে। জরুরি সমস্যা? সেই সাদা সওয়ারের মামলা নয় তো? ঠিক তাই। এ কাজে তোমার চেয়ে যোগ্য লোক আর নেই। বসন্ত দুই ভ্রু কুঁচকে বললেন, সাদা সওয়ারের নিকুচি করেছে, তাকে নিয়ে প্রেততত্ত্ববিদরা যত খুশি মাথা ঘামাতে পারে, কিন্তু আমি কেন? আমি তো আর ভূতের ওঝা নই। বসন্ত, যা শুনছি এ হচ্ছে নীরের শরীরী ভূত। হাতকড়ি পড়াতে গেলে হাওয়া হয়ে হাওয়ার সঙ্গে মিলিয়ে যেতে পারবে না। তাকে গ্রেপ্তার করতে হবে তোমাকে। রাধাপুর কোথায় জানো তো? হ্যাঁ জানি জানি, কলকাতার খুব কাছেই, অথচ বন্য জায়গা। কিন্তু সেখান থেকে তুমি অনায়াসে টেলিফোনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে।
এ সম্বন্ধে আপনি আরও কিছু খবর জানেন? জানি। তুমি গোবিন্দ দাসকে ভুলে যাওনি তো? বসন্ত নীরবে ভাবতে লাগলেন। গোবিন্দ দাস এবং তার আরও কয়েকটি ছদ্মনামের সঙ্গে পুলিশ পরিচিত রয়েছে। তারা বংশানুক্রমে খ্রিস্টান। তার স্বর্গীয় পিতা ছিলেন ধর্মপ্রচারক রেভারেন্ড, কিন্তু অমন পিতার পুত্র হয়েও গোবিন্দ দাস নাম কিনেছে প্রতারক রূপে। সরকারি আবগারি বিভাগকে ফাঁকি দিয়ে সে দেশের নানান জায়গায় গোপনে কোকেন ও আফিম প্রভৃতি সরবরাহ করত। এ দেশে এমন আর কেউ ছিল না যার সঙ্গে তার তুলনা চলতে পারে। প্রাণপণ চেষ্টার পরেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। তার মৃত্যু হয়েছে গত বছর। সকলেই জানে গোবিন্দ দাস ছিল একজন ধনকুবের, কিন্তু তার মৃত্যুর পর খোঁজ নিয়ে জানা যায় যে গোবিন্দ দাসের নামে ব্যাংকে জমা আছে মাত্র কয়েক হাজার টাকা। আশ্চর্য নয়, এ শ্রেণীর অপরাধীরা দুই হাতে টাকা রোজগার করে, আবার দুই হাতেই তা উড়িয়ে দিতে পারে। তা পারে, কিন্তু গোবিন্দ দাস এই দলের লোক ছিল না। বসন্ত হঠাৎ বলে উঠলেন, যে আপনি আমাকে রাধাপুরে যেতে বলেছিলেন না? আমার মনে পড়েছে, রাধাপুরে গোবিন্দ দাসের একখানা বাড়ি আছে। ঠিক, সেই রাধাপুরে শুরু হয়েছে সাদা সাওয়ারের উৎপাত। লোকে বলে সেখানে কোনো এক জায়গায় গোবিন্দ দাস তার গুপ্তধন লুকিয়ে রেখে গিয়েছে। এটা তোমার কি মনে হয় না যে সাদা সাওয়ারের এই আকস্মিক আবির্ভাবের সঙ্গে সেই গুপ্তধনের কোনো সম্পর্ক আছে বলে? বসন্ত কিছুক্ষণ নীরব থেকে বললেন, গোবিন্দ দাসের একটা মেয়ে আছে না? ঠিক নিজের মেয়ে নয়, গোবিন্দ দাস এক বিধবাকে বিয়ে করেছিল, আর সেই বিধবার প্রথম পক্ষের স্বামীর ঔরসে এই মেয়ের জন্ম হয়। অবশ্য গোবিন্দ দাস তাকে নিজের মেয়ের মতোই বড় করেছিল। আচ্ছা, সেই মেয়েটির কথা কিছু আপনি জানেন? বিশেষ কিছুই নয়, তোমাকে তার সঙ্গে যোগাযোগ করতে হবে। আমার সন্দেহ হয় যে সেই মেয়েটি তার বাবার গুপ্তধনের কোনো না কোনো খবর রাখে। খুব শীঘ্রই হয়তো সাদা সাওয়ারের মনেও এই সন্দেহটা জাগবে, আর তখন তার দৃষ্টি পড়বে ওই মেয়েটির দিকেই। কিন্তু তার আগেই আমি তোমাকে ঘটনাস্থলে হাজির থাকতে বলছি। তোমার কর্তব্য বুঝতে পারছো তো? বুঝেছি, কিন্তু সাদা সাওয়ারকে আপনি এর সঙ্গে জড়িত করতে চাইছেন কেন? এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আশা করি অদূর ভবিষ্যতে তোমার কাছ থেকেই আমি এই সমস্ত প্রশ্নের উত্তর পাবো। যদি দরকার মনে করো তাহলে তুমি সোহনলালকেও সঙ্গে নিয়ে যেতে পারো। সোহনলালের সঙ্গে তোমার পরিচয় হয়েছে তো? হ্যাঁ, হয়েছে। সে ভুল করে আমার ঘরে ঢুকে পড়েছিল। লোকটিকে চালাক চতুর বলে মনে হয়। দুদিনেই আমার সঙ্গে বেশ আলাপ জমিয়ে ফেলেছে। তাহলে তাকেও সঙ্গী হিসেবে গ্রহণ করতে তোমার কোনো আপত্তি নেই, তাই তো? না না। উত্তম। আমার দৃঢ় বিশ্বাস যে সাদা সাওয়ারের রহস্যটা আবিষ্কার করতে তোমার বেশি সময় লাগবে না। হ্যাঁ, যদি তার ছায়ামূর্তির মাঝখানে কায়ার অস্তিত্ব থাকে, তাহলে আমাকে সে ফাঁকি দিতে পারবে না কিছুতেই। এই বলে বসন্ত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। চৌরঙ্গি অঞ্চলে একখানা লম্বা চওড়া দোকানঘর। শহরের ধনী ও শৌখিন ব্যক্তিরা দামি আসবাবপত্রের আবশ্যক হলে সেইখানে পদার্পণ করেন। সেই দোকানের মালিক হচ্ছেন শ্রী চন্দ্রকান্ত চন্দ্র। বয়সে সে প্রৌঢ়, রীতিমতো জাঁদরেলের মতো চেহারা, পরনে সাহেবী পোশাক। যদিও তার গায়ের রং দেখলে কাফরিরা তাকে স্বজাতীয় বলে সন্দেহ করতে পারে। দোকানের পিছন দিকে তার নিজস্ব কামরা, অর্থাৎ অফিস ঘর, আধুনিক কেতায় সাজানো অফিস ঘর। টেবিল, চেয়ার, টেলিফোন, টাইপরাইটার এবং সেই সঙ্গে একটি তরুণী সেক্রেটারি। কিছুরই অভাব নেই। কিন্তু পুলিশ তাকে সন্দেহ করে। কেন যে সন্দেহ করে সে সম্বন্ধে পুলিশেরও পরিষ্কার ধারণা নেই। কিন্তু তারা মনে মনে বিশ্বাস করে চন্দ্রকান্তের এই দোকান এবং অফিস সবটাই একটা লোক দেখানো ব্যাপার। এর আড়ালে বসে তলে তলে সে যে কি করে তা জানবার জন্যেই পুলিশের যথেষ্ট আগ্রহের অভাব নেই। সেদিন বিকেলে চন্দ্রকান্ত মুখে মুখে একখানা ব্যবসা সংক্রান্ত চিঠি রচনা করে যাচ্ছিল এবং টেবিলের অপর প্রান্তে বসে তা লিখে নিচ্ছিল তার সেক্রেটারি। সে হচ্ছে তরুণী এবং রূপসী।
তার নাম রত্না। লেখা শেষ করে রত্না শুধল, আমি কি এখনই চিঠিখানা টাইপ করে আনবো? হর্নের ডাঁটিওয়ালা চশমার ভিতর দিয়ে তার দিকে দৃষ্টিপাত করে চন্দ্রকান্ত বলল, বিশেষ তাড়া নেই, চিঠিখানা কাল টাইপ করলেও চলবে। আপনি ভুলে যাচ্ছেন, কাল থেকে 7 দিন আমাকে ছুটি দিয়েছেন। আমি এখনই এখানে টাইপ করে আনছি। বলেই সে উঠে দাঁড়ালো। চন্দ্রকান্ত হাত বাড়িয়ে তার একখানা হাত ধরে বলল, আরে আরে রত্না, একটু দাঁড়াও। তুমি যে সুন্দরী একথা নিশ্চয়ই তোমার অজানা নেই। দেখো, আমার ইচ্ছে নেই জানো এইভাবে চাকরি করে তুমি তোমার নিজের জীবনটা কাটিয়ে দাও। রত্না, দেখো, সুন্দর মুখের জয় সর্বত্র। দেখো, চাকরি ছেড়ে তুমি আরো অনেক কিছুই করতে পারো, যদি তুমি চাও আর কি। আমি যা করছি তাই আমার ভালো, এসব কথা ভেবে আপনি ব্যস্ত হবেন না। হো, তুমি 7 দিনের ছুটি নিয়েছো না? তুমি রাধাপুরে থাকো তো? ওখানে আমারও একখানা বাগান বাড়ি আছে। আমারও সেখানে যাওয়ার খুব ইচ্ছে হয়, কেবল ওই কাজের ভিড়ে আর পারি না। টান মেরে চন্দ্রকান্তের মুঠোর ভেতর থেকে হাত ছাড়িয়ে নিয়ে রত্না বলল, আপনার কোথায় বাগান আছে আর কোথায় যেতে ইচ্ছা হয় তা নিয়ে আমার মাথা ঘামাবার দরকার নেই। মনিবের সঙ্গে ভালো করে কথা বলতে শেখো রত্না। মনিবের সঙ্গে কেমন করে কথা বলতে হয় আমি তা ভালো করেই জানি। চন্দ্রকান্ত গলার আওয়াজ আবার নরম করে বলল, প্রিয় রত্না, আমার উপর রাগ করো না। দেখো, আমি তোমাকে সত্যি সত্যিই ভালোবাসি। রত্না হাতের চিঠিখানা ছিঁড়ে 2 টুকরো করে ফেলল। তারপর সেই কাগজের টুকরো দুটো দূরে ছুঁড়ে দিয়ে বলল, আপনি নতুন করে সেক্রেটারি নিযুক্ত করবেন। নমস্কার, আমি চললুম। চন্দ্রকান্ত এক লাফে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে রত্নাকে 2 হাতে জড়িয়ে ধরল। তার গালের উপর গিয়ে পড়ল চন্দ্রকান্তের উত্তপ্ত নিঃশ্বাস। সে নিচু গলায় প্রায় গর্জে উঠেই বলল, রত্না, তুমি এভাবে এখান থেকে সরে পড়তে পারবে না। আচ্ছা, নিজেকে তুমি কি মনে করো বলো তো? তোমার বাবা আবগারি বিভাগে ফাঁকি দিয়ে অনেক কাণ্ডই করেছে, সেই বাপেরই তো মেয়ে তুমি। অবশ্য না, তুমি ঠিক তার নিজের মেয়ে নও। তোমার আপন বাপ ছিল তোমার মায়ের আগেকার স্বামী। আমি তোমাকে এখানে দয়া করে আশ্রয় দিয়েছি তাই, নইলে। চন্দ্রকান্তকে সজোরে এক ধাক্কা মেরে রত্না নিজেকে তার আলিঙ্গন থেকে মুক্ত করে নিল। তারপর তার গালে সশব্দে এক চড় মেরে সে ক্রুদ্ধ স্বরে বলে উঠল, লম্পট। বলেই দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। চন্দ্রকান্ত বাস করত গঙ্গার ধারের একখানা বাড়িতে। সেই দিন রাত্রে আহারাদির পর সে বসে বসে ধূমপান করছে এবং মনে মনে ভাবছে, আগামীকাল আমিও গিয়ে হাজির হব রাধাপুরে। সেখানে আমার অনেক কাজ। গোবিন্দ দাসের গুপ্তধন, সাদা সওয়ার, আর গোবিন্দ দাসের কন্যা রত্না। মনে হচ্ছে এসবের মধ্যে যে একটা কোনো গুরু সম্পর্ক আছে। সুতরাং রাধাপুরে উপস্থিত না হলে আমার তো চলবে না। তার চিন্তায় বাধা পড়ল। ভৃত্য ঘরে ঢুকে তার হাতে একখানা খাম দিল। খামের ভিতরে ছিল বাংলা টাইপরাইটারে লেখা একখানা চিঠি। চন্দ্রকান্ত নিষ্পলক চোখে পাঠ করল। চন্দ্রকান্ত, তুমি বোধহয় রাধাপুরে আসতে চাও। তা তুমি আসতেই পারো, কিন্তু সাবধান, তোমার ওই অপবিত্র হাত দিয়ে আর কোনো দিন রত্নাদেবীকে স্পর্শ করো না। যদি করো তাহলে কি হবে জানো তো? রাধাপুরের মাটির উপরেই পড়ে থাকবে তোমার নিশ্চল মৃতদেহটা। চিঠি পড়া শেষ হতে না হতেই ঘরের ভিতরে টেলিফোন বেজে উঠল। উদ্ভ্রান্ত দৃষ্টিতে
সেই দিকে তাকিয়ে চন্দ্রকান্ত উঠে গেল কলের পুতুলের মতো। রিসিভারটা হাতে নিয়ে শুনল এক অপরিচিত কণ্ঠস্বর। কে, চন্দ্রকান্ত নাকি? হ্যাঁ। তোমার ছুটির দরকার হয়েছে। কাল সকালে উঠে রাধাপুর চলে যাও। তারপর তোমাকে কি করতে হবে তা আমিও জানি, আর তুমিও জানো। বুঝেছো? হ্যাঁ। আমার আর যা বক্তব্য আছে পরে যথাসময় শুনতে পাবে। ফোন ছেড়ে দাও। চন্দ্রকান্ত কাঁপা হাতে সদ্যপ্রাপ্ত পত্রখানা আবার বিস্ফারিত চোখের সামনে ধরে পড়তে লাগল। তার সমস্ত দেহ পাথরের মূর্তির মতো আড়ষ্ট। সোহনলাল জাভার পুলিশ বিভাগের গোয়েন্দা, এবং যাতেও সে বাঙালি নয় বটে, তবে ভারতেই তার জন্ম। সে ঠিক বাঙালির মতোই অনর্গল কথা বলতে পারে বাংলা ভাষায়। বিশেষ কোনো অপরাধীর সন্ধানে তাকে আসতে হয়েছে কলকাতায়। বসন্ত জিজ্ঞাসা করলেন, তুমি এমন বাংলা শিখলে কেমন করে? প্রথম জীবনে 20 বছর বয়স পর্যন্ত কেটে গিয়েছে আমার এই বাংলাদেশে। লেখাপড়াও শিখেছিলাম আমি এখানেই। কাজেই বাংলা হয়ে পড়েছে আমার দ্বিতীয় মাতৃভাষার মতোই। কেবল তাই নয়, নিজের মোটর নিজের হাতেই চালাতে চালাতে সোহনলাল রাধাপুর সম্বন্ধেও অনেক প্রাচীন তথ্যের সন্ধান দিয়ে বসন্তকে রীতিমতো বিস্মিত করে তুলল। বাংলাদেশের লোক হয়েও বসন্ত এসব কথা জানতেন না। আমরা যাচ্ছি সাদা সওয়ারকে গ্রেপ্তার করতে, কিন্তু সাদা সওয়ারের উৎপত্তি কোথায় জানেন? না। কিংবদন্তি বলে 400 বছর আগে এই অঞ্চলে এক রাজা ছিলেন, তার নাম রাধারমন রায়। রাধাপুরের নামকরণ হয়েছে তারই নামানুসারে। রাজা রাধারমন একবার তার কোনো প্রতিযোগীর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেছিলেন। যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে ছাউনি ফেলে তিনি যখন শত্রুর জন্য অপেক্ষা করছিলেন, সেই সময় গুপ্তচরের মুখে হঠাৎ খবর পেলেন তার রানী অবিশ্বাসিনী। স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তিনি তার প্রণয়ীর আলিঙ্গনে আত্মদান করেছেন। সংবাদ শুনেই রাজা রাধারমন ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন। শত্রুর কথা ভুলে তিনি তৎক্ষণাৎ এক দ্রুতগামী ঘোড়ার পিঠে চড়ে রাধাপুরে ফিরে আসেন। তারপর প্রণয়ীর সঙ্গে রানীকে হাতে নাতে ধরে পেলেন। অতঃপর এক রক্তাক্ত দৃশ্যের অভিনয় হয়। তরবারির আঘাতে রানী ও তার প্রণয়ীর মুণ্ডচ্ছেদ করে রাজা আবার যুদ্ধক্ষেত্রের দিকে ফিরে যান, আর সেই যুদ্ধেই তিনি পরাজিত ও নিহত হন। তারপর একে একে বছরের পর বছর কেটে যায়। সমৃদ্ধশালী রাধাপুর ক্রমে একখানা ক্ষুদ্র গ্রামে পরিণত হয়। যেখানে রাজবাড়ি ছিল, আজও সেখানে গেলে দেখা যায় একটা প্রকাণ্ড ধ্বংসস্তূপ। স্থানীয় বাসিন্দারা বলে আজও গভীর রাত্রে সেই ধ্বংসস্তূপের মধ্যে দেখা যায় অশ্বারোহী রাজা রাধারমনের ছায়ামূর্তি। রাধাপুরের এখানে ওখানে আজকাল যে সাদা সাওয়ারের দেখা পাওয়া যাচ্ছে, হয়তো সে আমাদের মতোই দেহি মানুষ, বুদ্ধিমানের মতো এই প্রাচীন কিংবদন্তিকে নিজের কাজে লাগাতে চায়। এখন সেই কাজটা যে কি, সেইটাই আমাদের স্থির করতে হবে। গোবিন্দ দাসের গুপ্তধন আবিষ্কার করবার জন্যই যে সাদা সওয়ারের এখানে আবির্ভাব হয়েছে, সে বিষয়ে কোনোই সন্দেহ নেই। সকলেরই বিশ্বাস রাধাপুরেরই কোনো এক জায়গায় গোবিন্দ দাস তার গুপ্তধন লুকিয়ে রেখেছে। কিন্তু এই গুপ্তধন বেওয়ারিশ নয়, তার মালিক হচ্ছে গোবিন্দ দাসের কন্যা রত্না। গোবিন্দ দাস কি উইল করে রত্নাকে তার সমস্ত সম্পত্তি দান করে গেছে? না, গোবিন্দ দাস হঠাৎই মারা যায়, উইল করবার সুযোগ পায়নি। তার পরিবারের মধ্যে এখন বেঁচে আছে কেবল রত্না। সাদা সাওয়ার সম্বন্ধে আর কিছু আপনি জানতে পেরেছেন কি? বিশেষ কিছুই নয়। একদিন সকালে গাঁয়ের দুজন লোককে মাঠের ওপরে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। জ্ঞান হলে পরে তারা বলে পাশের গ্রাম থেকে তারা যখন পুরনো রাজবাড়ির ধ্বংসাবশেষের পাশ দিয়ে আসছিল, তখন একটা উঁচু জমির ওপরে অত্যন্ত উজ্জ্বল আলো দেখতে পায়। ব্যাপার কি জানবার জন্য কৌতূহলী হয়ে তারা সেই দিকে এগিয়ে যায়।
কিন্তু দুজনেই অতর্কিতে মাথার উপর প্রচণ্ড আঘাত পেয়ে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। গাঁয়ের চৌকিদারের মুখেও শোনা গিয়েছে আর একটা কাহিনী। এক রাত্রে সে রোদে বেরিয়ে মাঠের দিক থেকে ফিরে আসছিল। হঠাৎ দেখতে পায় ধ্বংসস্তূপের উচ্চভূমির উপর পড়ে আছে এক অশ্বারোহীর মূর্তি। সে পায়ে পায়ে সেদিকে অগ্রসর হয়, কিন্তু সঙ্গে সঙ্গে সেই অশ্বারোহী তার দিকে বেগে ঘোড়া ছুটিয়ে আসতে থাকে। চৌকিদার বলে সেই ঘোড়সওয়ারকে গ্রেপ্তার করবার জন্য সে একটা ঝোপের ভিতরে আত্মগোপন করে। কিন্তু সোহনলাল, আমি তার কথা বিশ্বাস করি না। খুব সম্ভব ঝোপের ভিতরে লুকিয়ে সে ভয় ঠক ঠক করে কাঁপছিল আর ভাবছিল যে কেউ যেন তাকে আবিষ্কার করতে না পারে। সে যা হোক, চৌকিদার দিব্যি গেলে বলেছে যে ঝোপের কাছে এসেই সাদা সওয়ার চিৎকার করে বলে, দূর হ হতভাগা, কালকের সূর্যোদয় যদি দেখতে চাস আর 1 মিনিটও এখানে দাঁড়িয়ে থাকিস নি। বলেই চাবুক তুলে তাকে প্রচণ্ড এক আঘাত করে। সত্যি মিথ্যা জানি না, কিন্তু পরদিন সকলেই দেখেছে চৌকিদারের পিঠের উপরে চাবুকের একটা সুদীর্ঘ রক্তাক্ত দাগ রয়েছে। তারপর সাদা শহরে দেখা পাওয়া গেছে অনেক রাত্রেই, কিন্তু এই 2 ক্ষেত্র ছাড়া সে আর কোথাও নিজের হাতের চিহ্ন রেখে যায়নি। বসন্ত ও সোহনলালের থাকবার ব্যবস্থা করা হয়েছিল রাধাপুরের থানা সংলগ্ন এক বাড়িতে। রাধাপুরে গোবিন্দ দাসের যে বাড়ি ছিল তার নাম তপবন। বসন্ত খবর নিয়ে জানতে পারলেন আজ 7 দিন হল রত্না কলকাতা থেকে সেই বাড়িতে ফিরে এসেছে। পরদিন সকালেই বসন্ত তপবনে গিয়ে উপস্থিত হলেন। প্রকাণ্ড জমির মাঝখানে একখানা দোতলা বাড়ি। বাড়িখানা খুব বড় না হলেও অত্যন্ত সুদৃশ্য। জমির ভিতরে নানা জাতের ফলের গাছ। কিছুকাল আগে সেখানে সাজানো ফুলের বাগান ছিল। এখনও তার অল্প বিস্তর অস্তিত্ব বজায় আছে এবং দূর থেকেই দেখা গেল একটা বড় পুষ্করিণীর জল ঝলমল করে উঠছে সোনালি সূর্য কিরণে। বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে একখানা দামি ডেমলার মোটর গাড়ি। ডেমলার গাড়ি এখানে সুলভ নয়, তাই বসন্তের মনে পড়ল কালকে কলকাতা থেকে আসবার সময় ঠিক এই রকমই একখানা ডেমলার গাড়ি তাঁদের গাড়িকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল। বসন্তের ডাকাডাকি শুনে বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো ভৃত্যের মতো দেখতে একটি লোক। তিনি রত্নার সঙ্গে দেখা করতে চান শুনে সে বলল, দিদিমণি এখন আরেকজন ভদ্রলোকের সঙ্গে কথা বলছেন, আপনি একটু বসুন, আমি এখনই গিয়ে ডেকে দিচ্ছি, আপনি বসুন। বেশ, আমি অপেক্ষা করছি। প্রায় আধ ঘন্টা পরে বাড়ির বাইরে এসে দাঁড়ালো একটি তরুণ যুবক। সে একবার নীরবে জিজ্ঞাসু চোখে বসন্তের দিকে তাকিয়ে দেখল, তারপর হন হন করে পা চালিয়ে সেই ডেমলার গাড়ির উপরে গিয়ে উঠল। তারপরেই দরজার কাছে দেখা গেল একটি তরুণীকে। তরুণীকে অপূর্ব সুন্দরী বলা চলে। বসন্ত শুধলেন, আপনার নামে কি রত্না দেবী? অতি মিষ্ট ও শিষ্ট হাসি হেসে তরুণী বলল, আগে হ্যাঁ। নিজের পরিচয় আমাকে নিজেই দিতে হবে। আমার নাম বসন্ত কুমার রায়। দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছে আমি একজন পুলিশ কর্মচারী। আপনার সঙ্গে আমি 2-4টে কথা বলতে চাই। রত্না হাস্যজড়িত মুখে তাঁকে নিয়েই বৈঠকখানায় গিয়ে বসল। তারপর জিজ্ঞাসা করল, আপনি বোধহয় সাদা সওয়ারির বিষয়ে তদন্ত করতে এসেছেন? হ্যাঁ, একরকম তাই বটে। ব্যাপারটা কি জানেন, কি বলে যে আমি আরম্ভ করব বুঝতে পারছি না। আমার প্রশ্ন শুনলে হয়তো আপনি খুশি হবেন না। রত্নাদেবী, আমি জানতে এসেছি। বলতে বলতে বসন্ত থেমে গেলেন। রত্না হাস্যোজ্জ্বল মুখে বলল, আপনি বোধহয় আমার বাবার সম্বন্ধে কোনো কথা জিজ্ঞেস করতে চান। তার স্পষ্ট কথা বসন্তের খুব ভালো লাগলো। তিনি বললেন, হ্যাঁ, আপনার বাবা হয়তো কোনো গুপ্তধন রেখে যাননি, কিন্তু সকলের বিশ্বাস তিনি রেখে গিয়েছেন। আমি যতদূর জানি সেই গুপ্তধনের লোভেই এখানে সাদা সওয়ারের আবির্ভাব হয়েছে। বাবার গুপ্তধন? আমি আজ পর্যন্ত তার একটি আধলাও চোখে দেখিনি। সেই জন্যেই প্রাণ ধারণের জন্যে আমাকে লোকের দাসত্ব স্বীকার করতে হয়েছে।
সে হাসতে হাসতেই কথাগুলি বলল বটে, কিন্তু তার কণ্ঠস্বরের তিক্ততা খানিকটা চমকিত করে তুলল বসন্তকে। তিনি মনে মনে ভাবলেন এই তিক্ততার কারণ কি। তারপর জিজ্ঞাসা করলেন, দাসত্ব? তার মানে আপনি কোথাও চাকরি নিয়েছেন? কোথায়? চৌরঙ্গীর চন্দ্রকান্ত চন্দ্রের কাছে। আপনি কি তাকে চেনেন? চন্দ্রকান্ত চন্দ্রের কোনো কোনো কথা বসন্তের নোটবুকে লেখা আছে বই কি। তাকে তিনি এখনো হাতে নাতে ধরতে পারেননি বটে, তবে সে যে কি চিজ তা জানতে তার বাকি নেই। কিন্তু সে কথা তিনি চেপে গেলেন। আপনি কি সাদা সওয়ারকে কখনো দেখেছেন? আমার বাড়ির জানালার ধারে দাঁড়িয়ে আমি তাকে দুবার দেখেছি, কিন্তু ভালো করে কিছুই বুঝতে পারিনি, কারণ সে ছিল অনেক দূরে। তবে আমার ইচ্ছে আছে একবার রাত্রে চুপি চুপি বাইরে বেরিয়ে আমি তার কাছে গিয়ে দেখে আসব কে সে। তাহলে আমি আপনাকে গ্রেপ্তার করব। যতদিন না এই রহস্য পরিষ্কার হয় ততদিন আপনাকে থাকতে হবে এই বাড়ির ভিতরেই। রাত্রে আপনি বাড়ির বাইরে বেরোলেই আমার লোক যাবে আপনার সঙ্গে সঙ্গে। বেশ, কিন্তু আপনি কে বসন্তবাবু? ডিটেকটিভ নাকি সাধারণ পুলিশের লোক? ধরে নিন আমি যা হয় একটা কিছু। পুলিশ বোধহয় ভূত প্রেত বিশ্বাস করে না। পুলিশের অভিধানে ভূত প্রেত বলে কোনো শব্দ নেই। এই সাদা সওয়ার যে কে আমাকে তা জানতেই হবে। আজ আর আপনাকে বিরক্ত করব না, কিন্তু কাল সকালে আমি আবার এখানে আসতে পারি কি? নিশ্চয়ই। আপনি কাল আসবেন? আপনি যেদিন খুশি আসতে পারেন। আমার সঙ্গে এক বন্ধু এসেছেন, তিনি আমার জন্য অপেক্ষা করছেন। আপাতত আমাকে তার কাছেই ফিরে যেতে হবে। সোজা বসন্তের চোখের উপর নিজের চোখ রেখে রত্না বলল, আপনার বন্ধুও সঙ্গে এলে আমি আপত্তি করব না, কিন্তু আমাকে দিয়ে আপনার যে কি উপকার হবে আমি তা বুঝতে পারছি না। আপনি যে কেন এখানে এসেছেন তাও আমি ঠিক জানি না। আমি জানাতে এসেছি যে রাত্রে আপনার বাড়ির বাইরে যাওয়া উচিত নয়। হ্যাঁ, ভালো কথা। আপনার বাবার গুপ্তধনের কথা আপনি কিছু জানেন কি? ইচ্ছা যদি করেন তাহলে আমার এই প্রশ্নের উত্তর নাও দিতে পারেন আপনি। আমি তার একটা আধলাও কখনো স্পর্শ করিনি। তা করবার আগে আমার যেন অনাহারে মৃত্যু হয়। আমি জানি বাবা কি উপায় সেই অর্থ উপার্জন করেছিলেন। সে অর্থ অস্পৃশ্য। যার ধর্মজ্ঞান আছে সে তার দিকে ফিরেও তাকাবে না। আমি যে বাবার সম্পত্তির একমাত্র অধিকারী এ কথা আমার অজানা নেই, কিন্তু সে টাকা আমি চাই না। যদিও মাঝে মাঝে আমার লোভ হয়, কিন্তু সে লোভ আমি দমন করতে পারি। তাহলে আপনি সব জানেন? হ্যাঁ, জানি। মৃত্যুর আগে বাবা আমাকে বলে গিয়েছিলেন কোথায় তার সব টাকা লুকানো আছে। আমি যদি ইচ্ছে করি আজই লক্ষ লক্ষ টাকা নিয়ে ছিনিমিনি খেলতে পারি। পরের দিন সকালে বাগানের ঘাস জমির মাঝখানে একখানা বেতের চেয়ারে বসে রত্না তার প্রাতরাশ গ্রহণ করল। চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে সামনের বেতের টেবিলের উপরে সেটাকে রেখে দিল এবং সঙ্গে সঙ্গে দেখল ফটক পার হয়ে বাগানের ভিতরে ঢুকছে একখানা লাল ডেমলার গাড়ি। তার মুখ দেখলে মনে হয় এই বিশেষ গাড়িখানা দেখে সে খুশি হয়েছে। গাড়ির মালিকই গ্রহণ করেছিল চালকের আসন। মেশিন বন্ধ করে ছোট একটি লাফ মেরে সে নিচে নেমে পড়ল। বয়সে যুবক, গৌরবর্ণ, মুখশ্রী সুন্দর, একহারা কিন্তু বেশ বলিষ্ঠ দেহ। হাসি মুখে রত্নার দিকে এগিয়ে এলো সে। প্রাতরাশ হয়ে গেছে দেখছি যে। ভারী তো প্রাতরাশ, বেগুনি, আলুর বড়ার চা। কিন্তু সে কথা থাক, আজকে আবার আপনার আবির্ভাবের কারণটা জানতে পারি কি? কোনো কারণ নেই, বলতে পারেন শুধু অকারণ পুলকেই। কিন্তু রত্নাদেবী, গোড়াতেই আমার উত্তপ্ত উৎসাহকে আপনি এমন শীতল করে দিতে চাইছেন কেন বলুন তো? আমি এলে কি আপনি বিরক্ত হন? আমি কি চন্দ্রকান্ত চন্দ্রের চেয়েও ভয়াবহ ব্যক্তি? চন্দ্রবাবুকে আমি যে ভয়াবহ ব্যক্তি বলে মনে করি এ কথা আপনাকে কে বলল? আপনি নিজেই। কখনো না শ্যামলবাবু, আপনি মন করা কথা বলছেন। দেখুন, এটা ঠিক আমার মন গড়া কথা নয় রত্নাদেবী। কালই আপনার মুখে শুনলুম আপনি চাকরি করতেন চন্দ্রকান্তের কাছে। চন্দ্রকান্ত যে দুনিয়ার শয়তান প্রেরিত একটি দূত এটা আমার অজানা নেই। আপনিও সে কথা অস্বীকার করলেন না।
বরং তারপরেই বেশ রাগত স্বরেই জানালেন যে আপনি তার চাকরিতে ইস্তফা দিয়ে চলে এসেছেন। কথা শোনার পরে কোনো নাবালকই কি আসল ব্যাপারটা ধরতে পারে না রত্নাদেবী? রত্না জবাব দেবার কথা খুঁজে না পেয়ে অন্য কথা পারল। কাল এখানে পুলিশ এসেছিল, তা জানেন? ওহো, তাই নাকি? কাল আমি আপনার কাছ থেকে যখন বিদায় নিয়ে বাইরে যাই তখন এখানে একটি ছোট্ট মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম বটে। ছোট্ট মানুষ? আহা, ওটা হচ্ছে ব্যঙ্গোক্তি। সেই ছোট্ট মানুষটি মাথায় উঁচু হবেন বোধহয় 6 ফুট 2 ইঞ্চি, আর তার বুকের মাপও হয়তো 50 ইঞ্চির কাছাকাছি যাবে। কেমন, আপনি তারই কথা বলছেন তো? হ্যাঁ, তার নাম বসন্ত কুমার রায়। 2 চোখ বিস্ফারিত করে কৃত্রিম ভয়ের ভাব দেখিয়ে শ্যামল বলল, ভগবান আমাকে রক্ষা করুন। বসন্ত কুমার রায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার। লোকে বলে তার মতো তালেবর গোয়েন্দা নাকি বাংলাদেশে আর একটাও নেই। আমার কিন্তু লোকটিকে ভালোই লাগলো। দেখুন, ওরকম ভালো লাগা ভালো কথা নয়, কিন্তু প্রত্যেক পুলিশই হচ্ছে দুষ্টের ধারী। আপনি বোধহয় জানেন না, পুলিশের লোক পাগল হয়ে গেলে পর তার শাশুড়ির কান কামড়ে দেয়। আমি আগে থাকতেই সাবধান করে দিচ্ছি, আপনার যদি বসন্তবাবুকে ভালো লাগে তাহলে সবুজ হয়ে যাবে আমার গায়ের রং। কেন, বুঝতে পেরেছেন কি? কারণ হিংসার রং হচ্ছে সবুজ। রত্না কোনো রকমে হাসি চেপে বলল, যান শ্যামলবাবু, আপনি যাতা বাজে বকতে শুরু করে দিয়েছেন। বলেন কি, আমি বাজে বকছি? বেশ, উত্তম, তাহলে কাজের কথা শুনতে আজ্ঞা হোক। শ্যামল তার পকেটের ভিতরে হাত চালিয়ে কোনো সংবাদপত্র থেকে কেটে নেওয়া এক টুকরো কাগজ বার করল। তারপর কাগজখানা সামনে ধরে উচ্চ কণ্ঠে পাঠ করতে লাগলো। অতীতের মানুষ বর্তমানে ঠিক মানুষ নয়, মানুষের ছায়া। ছায়া অর্থাৎ ছায়ামূর্তি, অর্থাৎ প্রেতাত্মা। আপনারা শুনেছেন কি, রাধাপুরের সাদা সওয়ার আবার অশ্বারোহী হইয়া নৈশ ভ্রমণ আরম্ভ করেছে। দৈবক্রমে তার সঙ্গে সাক্ষাৎ হলেই রাম নাম স্মরণ করে পথিকরা চম্পট না দিয়ে পারে না, কারণ সেই সাদা সওয়ার নাকি স্ত্রী হত্যাকারী এবং অপঘাতে মৃত রাধাপুরের রাজা রাধারমন রায়ের প্রেতাত্মা ছাড়া আর কিছুই নয়। আধুনিক নয়, 400 বছরের প্রাচীন প্রেতাত্মা। যারা প্রেত মানেন না তারা এক কারণে রাধাপুরের দিকে তাদের দৃষ্টি আকৃষ্ট করতে পারে। ওখানে যক্ষ আছে কিনা জানি না, কিন্তু যক্ষের ধন অর্থাৎ গুপ্তধন আছে বলে অনেকেরই দৃঢ় বিশ্বাস। এই বিশ্বাস সত্যি কিনা তাহা জানার জন্য পুলিশের টনক নাকি রীতিমতো নড়ে উঠেছে। আপাতত এর বেশি খবর আমরা দিতে পারলাম না। পাঠ শেষ করে শ্যামল বলল, বুঝতেই পারছেন রত্নাদেবী, আপনার বাবার গুপ্তধনের কথা নিয়ে অনেকেই এখন আলোচনা করছে। এ সম্বন্ধে আপনি কি জানেন? কিছু না, তবে গুপ্তধন উপলক্ষ করে যদি এখানে কোনো উপদ্রব শুরু হয় তাহলে আমি আপনাকে বন্ধুর মতো সাহায্য অবশ্যই করতে পারি রত্নাদেবী। শ্যামলের কথার উত্তরে রত্না কিছু বলার আগেই বাগানের ভিতরে ঢুকে এলো আর একখানা মোটর। গাড়ির ভেতর থেকে নামলো 2 জন লোক। দুজনেই বিপুল বপু। একজন হচ্ছেন বসন্ত, আর একজন সোহনলাল। বসন্ত কাছে এসে হাসতে হাসতে বললেন, রত্নাদেবী, ইনিই হচ্ছেন আমার বন্ধু সোহনলাল। জাভা দ্বীপের কথা শুনেছেন তো? ভারত থেকে সেখানে গিয়ে ইনি পুলিশ বিভাগে কাজ নিয়েছেন। আমাদেরই মতো বাংলাতেই কথা বলতে পারেন। বলেই তিনি শ্যামলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করলেন। ইনি হচ্ছেন আমার পুরনো বন্ধু শ্রী শ্যামল কুমার সেন। রত্না মিথ্যে কথা বলল। কেন বলল তা সে নিজেই জানে না, কারণ শ্যামলের সঙ্গে তার পরিচয় হয়েছে মাত্র কয়েকদিন আগেই। রত্নাদেবী, আপনার ভার দেখছি আমাদেরই নিতে হবে। সাদা সওয়ারকে কাল রাতেও দেখা গিয়েছে, এসব ভালো লক্ষণ নয়। আমি আজ থেকে এই বাড়ির ওপর পাহারা দেবার জন্য একজন পুলিশের লোক নিযুক্ত করছি। আশা করি এজন্য আপনার কোনো আপত্তি হবে না। আপনাকে ধন্যবাদ, কিন্তু কিন্তু নয় রত্নাদেবী, আপনার কোনো বিপদ হলে বড় সাহেবের কাছে জবাবদিহি তো আমাকেই করতে হবে। কিন্তু এত হাঙ্গামা না করলেও চলতো। না রত্নাদেবী, সাবধানের মান নেই। জাভা থেকে আমি কলকাতায় এসেছি
এক বিপজ্জনক অপরাধীর সন্ধানে। তলে তলে এই খবর পেয়েছি যে সে তার দলের লোকজনদেরকে নিয়ে রাধাপুরের আনাচে কানাচে লুকিয়ে আছে গুপ্তধনের লোভে। তারা জানে গুপ্তধন যে কোথায় আছে এটা আপনার অজানা নেই, সুতরাং আপনি যে কোনো মুহূর্তেই ভীষণ বিপদে পড়তে পারেন। রত্না কোনো জবাব না দিয়ে কি যেন ভাবতে লাগলো। বসন্ত জিজ্ঞাসা করলেন, রত্নাদেবী, আপনার প্রতিবেশীদের কথা আমায় কিছু বলতে পারেন? প্রতিবেশীদের কথা আমি ভালো করে কিছুই জানি না। কাছাকাছি যারা থাকেন তাদের মধ্যে একজন হচ্ছেন শ্যামলবাবু, তিনি তো আপনাদের সামনেই দাঁড়িয়ে আছেন। আর একজন হচ্ছেন ভুবনবাবু, ভুবনচন্দ্র বিশ্বাস, এখানে নতুন এসেছেন। আমার বাগান থেকে উত্তর দিকে তাকালেই দূরে তার বাড়ি দেখতে পাবেন। তার সঙ্গে এখনও আমার পরিচয় হয়নি, তবে শুনেছি তার বাড়িতে চাকর বাকর ছাড়া আর কেউ নেই। তারপর? আর একজন ভদ্রলোক এখানে বেশ কিছুদিন হলো বাস করছেন, আমি তাকে চিনি। তার নাম হচ্ছে বিনয়বাবু, রেভারেন্ড বিনয়চন্দ্র বন্দ্যোপাধ্যায়। আপনারা বোধহয় জানেন আমরা বংশানুক্রমে খ্রিস্ট ধর্মাবলম্বী। মাইলখানেক দূরে এখানে একটা পল্লী আছে, তার অধিকাংশ বাসিন্দাই খ্রিস্টান। তাদের উপাসনার জন্য ছোট একটি গির্জাও আছে। বিনয়বাবু সেই গির্জা সংলগ্ন বাড়িতেই বাস করেন। আর কারোর কথা আমি বিশেষ কিছু বলতে পারবো না। বেশ, আপাতত আমার আর বেশি কিছু জানবার দরকার নেই। রত্নাদেবী, এখানে পাহারা দেবার জন্য আমি পুলিশের যে লোকটিকে রেখে যাচ্ছি তার নাম হচ্ছে সুবোধ। তার জন্য আপনাকে কোনো মাথা ঘামাতে হবে না। কিন্তু তিনি থাকবেন কোথায়? তার জন্যে আমার বাড়ির একখানা ঘর ছেড়ে দেবো কি? মোটেই নয়, মোটেই নয়। যতদিন না সাদা শহরের ঘোড়দৌড় বন্ধ হয়, সুবোধ দিবারাত্র বাস করবে উদার নীল আকাশের তলায়। ওকে, নমস্কার রত্নাদেবী, এখন আমরা উঠলাম। বসন্ত সোহনকে সঙ্গে নিয়ে গাড়িতে গিয়ে উঠলেন। তারপর নিজেই গাড়ি চালাতে চালাতে বললেন, সোহনবাবু, একটা বিষয় আপনি ভেবে দেখেছেন কি? কোন বিষয়? এই যে সাদা শহরের বিষয়। তার নাম সাদা শহর হলো কেন? হয় তার ঘোড়ার রং সাদা, নয়তো সে পরে থাকে সাদা পোশাক। কিন্তু এই সাদা রংটা কি তার পক্ষে বিপজ্জনক নয়? অন্ধকার রাত্রেও সাদা রং তফাৎ থেকে দৃষ্টি আকর্ষণ করে। ব্যাপারটা আমি ঠিক ধরতে পারছি না। আমি এই তথাকথিত প্রেতাত্মাকে স্বচক্ষে দেখতে চাই। সেই রাত্রে ঢং ঢং শব্দে রাত 12টা বাজল। তবু বসন্তের চোখে ঘুম এলো না। তার মনের মধ্যে নানা সম্ভাবনার ইঙ্গিত জাগতে লাগল, যেন আজ কিছু একটা ঘটবেই। বিরক্ত হয়ে শয্যা ত্যাগ করে তিনি খোলা জানালার কাছে গিয়ে দাঁড়ালেন। একটা সিগারেট ধরিয়ে তিনি বাইরের দিকে তাকিয়ে দেখলেন পরিষ্কার রাত্রি। আকাশে উঠেছে অপরিপূর্ণ চন্দ্র। তার ম্লান কিরণে চারিদিক অস্পষ্ট ভৌতিক জগতের মতো রহস্যময় হয়ে উঠেছে। বসন্ত নিজের মনে মনেই বললেন, এমন রাত্রে ভূতের দেখা পাওয়া গেলেও যেতে পারে। ঠিক তারপরেই তিনি দেখতে পেলেন সাদা সওয়ারকে। খানিক দূরে আলো আঁধারির মধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে আছে তপবন রত্নাদেবীর বাড়ি। আরও খানিক তফাতে দেখা যাচ্ছে অস্পষ্ট একটা জঙ্গল, তার উপরে তালিকুঞ্জের মুকুট। তারই সামনে দেখা গেল সাদা সওয়ারকে। বোঝা গেল তার গায়ের জামাটাই কেবল সাদা, কারণ তার দেহের নিম্নার্ধ এবং ঘোড়াটাকে মনে হচ্ছিল যেন কালির বর্ণে আঁকা। বসন্ত দৌড়ে নিজের ঘরের ভিতরে গিয়ে রাতে ব্যবহার্য দূরবীনটা বার করে আনলেন। সাদা সাওয়ার যে মুখে মুখোশের মতো কিছু একটা পড়ে আছে, এছাড়া আর কিছুই উপলব্ধি করা গেল না। বসন্ত বুঝলেন দূর থেকে আর কোনো তথ্য আবিষ্কার করা চলবে না। তিনি তাড়াতাড়ি আবার ঘরের ভিতরে গিয়ে একটা জামা ও ক্রেপ সোলের জুতো পরে দ্রুত পদে নিচে নেমে গেলেন। তারপর সদর দরজা খুলে রাস্তার উপর গিয়ে দাঁড়ালেন। সাদা সাওয়ারকে তখন আর দেখা যাচ্ছিল না।
কিন্তু সে যে ধীরে ধীরে ঘোড়া চালিয়ে তপবনের দিকে অগ্রসর হচ্ছিল এটা তিনি উপর থেকেই দেখতে পেয়েছিলেন। তিনি অগ্রসর হলেন তপবনের দিকে এবং মনে মনে বললেন, আজ একটা কিছু ঘটবে বলে আমার মন প্রস্তুত হয়েছে, কিন্তু যা ঘটবার উপক্রম হয়েছে সেটা মনে হচ্ছে কোনো রোমাঞ্চকর উপন্যাসের মতো। এখন দেখতে হবে এর পরিশিষ্টটা কোথায় গিয়ে দাঁড়ায়। কিন্তু কিছু দূরে এগিয়ে তিনি আবার চলা বন্ধ করে দাঁড়িয়ে পড়লেন। মনে মনে বললেন, আমি বোধহয় সময় নষ্ট করছি। একটা লোক ঘোড়ায় চড়ে কোথায় যাবে সেটা আগে থাকতে জানা না থাকলে পদব্রজে তাকে অনুসরণ করার কোনো মানেই হয় না। তার কান সচকিত হয়ে উঠল ঠিক সেই মুহূর্তে। স্তব্ধ রাত্রির বুক বিদীর্ণ করে ভেসে এলো নারী কণ্ঠের এক আর্ত চিৎকার। চিৎকারটা জেগে উঠেই আবার স্তব্ধ হয়ে গেল। সমাধিভূমির নীরবতার ভিতর দিয়ে কেটে গেল কিছুক্ষণ এবং তারপর আবার সেই আর্ত চিৎকার এবং প্রায় তার সঙ্গে সঙ্গেই উপরি দুইবার রিভলভারের শব্দ। বসন্ত তৎক্ষণাৎ মাটিতে শটান হয়ে শুয়ে পড়লেন এবং মাটির উপরে কান পেতে শুনতে পেলেন দ্রুত গতিতে ধাবমান ঘোড়ার খুরের শব্দ। এক লাফে তিনি দাঁড়িয়ে উঠলেন এবং ক্ষণিকের জন্যে দেখতে পেলেন রাজা রাধারমন রায়ের প্রাসাদের ধ্বংসাবশেষের উপরে উচ্চ স্তূপের দিকে দ্রুত ধাবমান সাদা সাওয়ারকে। সে অদৃশ্য হয়ে গেল পর মুহূর্তেই। বসন্তের মনের ভিতর দিয়ে বিদ্যুৎ গতিতেই সব চিন্তা খেলে গেল। নারী কণ্ঠে আর্তনাদ করল কে? রিভলভার ছুড়ল কে? সাদা সওয়ার অত তাড়াতাড়ি ঘোড়া ছুটিয়ে চলে গেল কেন? এখন আমি কি করব? ছুটে যাব কি সাদা সওয়ারের পিছনে পিছনে? ঝাপসা আলো বিতরণ করছিল চাঁদ। হঠাৎ তাও মিলিয়ে গেল একখানা চলন্ত মেঘের আবরণে। কিছুই দেখা যায় না সেই নিবিড় অন্ধকারে। এখন সাদা সাওয়ারকে আবিষ্কার করা একেবারেই অসম্ভব। নিরুপায় হয়ে তিনি আন্দাজে পায়ে পায়ে অগ্রসর হতে লাগলেন তপবনের দিকে। হঠাৎ তিনি শুনতে পেলেন কার যেন দ্রুত পায়ের শব্দ। কে যেন বেগে ছুটে আসছে তাঁর দিকে। তাড়াতাড়ি তিনি রিভলভার বার করে প্রস্তুত হয়ে দাঁড়ালেন। তার খুব কাছে সেই থেমে গেল সেই পায়ের শব্দ। সঙ্গে সঙ্গেই সেই ব্যক্তিটি কর্কশ স্বরে বলে উঠল, এই চুপ করে দাঁড়িয়ে থাকো, নড়েছো কি গুলি করেছি? স্বস্তির নিঃশ্বাস ফেললেন বসন্ত। এ হচ্ছে সুবোধের কণ্ঠস্বর। সুবোধ তাঁর দ্বারাই নিযুক্ত পুলিশ কর্মচারী। স্যার, আপনি কি সাদা সওয়ারকে দেখেছেন? রিভলভার ছুড়ল কে? হ্যাঁ? বসন্ত পকেট থেকে টর্চ বার করে মাটির উপরে এখানে ওখানে আলোকপাত করতে লাগলেন। তারপর ফিরে ক্রুদ্ধ স্বরে বললেন, ওসব কথা তুমি আমাকে জিজ্ঞাসা করছো কেন? তোমাকে কি আমি ওই বাড়ির উপরে পাহারা দিতে বলিনি? দেখতে পাচ্ছ রাস্তার উপরে ঘোড়ার খুরের দাগ। প্রায় তোমার সামনে দিয়েই সাদা সওয়ার ঘোড়া ছুটিয়ে চলে গিয়েছে, আর তুমি কিনা বোকার মতো আমাকে প্রশ্ন করছো। আমি তো স্যার ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎকার চিৎকার শুনে আমার ঘুমটা ভেঙে যায়। তারপর আরেকবার শুনি সেই চিৎকার, আর সঙ্গে সঙ্গে দুবার রিভলভারের শব্দ। তারপর তুমি কি করলে? যেদিক থেকে রিভলভারের শব্দ এসেছিল সেই দিকে ছুটে গেলুম। আমি আগে দেখতে চাই রত্নাদেবী কেমন আছেন। এসো তুমি আমার সঙ্গে। তিনি তপবনের বাগানের ভিতরে প্রবেশ করে বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। পিছনে পিছনে সুবোধ। রত্নাদেবীর ঘর কোনটা? সুবোধ দোতলার একটা ঘরের দিকে আঙুল দেখিয়ে দিল। বসন্ত সেখানেই দাঁড়িয়ে টর্চের সাহায্যে বাড়ির দেওয়ালটা পরীক্ষা করে দেখলেন। দোতলার ছাদের উপর থেকে একটা বৃষ্টির জল নিকাশের নল বাড়ির নিচ পর্যন্ত নেমে এসেছে। সেই নলের পাশেই দেখা যাচ্ছে দোতলার ঘরের একটা খোলা জানলা। বসন্ত বিনা বাক্য ব্যয়ে সেই নলটা অবলম্বন করে দোতলার জানালার কাছে গিয়ে কার্নিশে পা দিয়ে দাঁড়ালেন। তারপর জানালা দিয়ে উঁকি মারলেন ঘরের ভেতর দিকে। স্তব্ধ ঘর, অন্ধকার ঘুটঘুট করছে। হঠাৎ বসন্তের ভয় হলো। ঘরের ভিতরে তাঁর জন্য হয়তো কোনো রক্তাক্ত দৃশ্য অপেক্ষা করে আছে। পর মুহূর্তেই টর্চটা টিপে তার আলোয় তিনি দেখলেন আধশো অবস্থায় বালিশের উপর হেলান দিয়ে আছে রত্না। ক্ষমা করবেন, আমি অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলাম। জানালার বাইরে মানুষের মূর্তি দেখে আমিও কম ভয় পাইনি, কিন্তু ব্যাপার কি? একটু আগেই সাদা সওয়ার এইখান দিয়ে গিয়েছে।
কে যেন 2-3 বার রিভলভার ছুঁড়েছে। আমার সন্দেহ হয়েছিল হয়তো আপনি কোনো বিপদে পড়েছেন। না বসন্তবাবু, আমার কোনোই বিপদ হয়নি। সুসংবাদ, তাহলে আবার আমি অদৃশ্য হলুম। বসন্ত নল বয়ে নামতে নামতে শুনতে পেলেন রত্নার কণ্ঠের কৌতুক হাস্য। সুবোধ জিজ্ঞাসা করল, কোনো দুর্ঘটনা হয়নি তো? না। এমন গম্ভীর স্বরে বসন্ত না বললেন যে সুবোধ আর কোনো কথা জিজ্ঞাসা করতে ভরসা পেল না। পরের দিন সকালে বসে সোহনলালের সঙ্গে চা পান করতে করতে বসন্ত একটিও কথা বললেন না। হঠাৎ বাড়ির নিচে শোনা গেল একখানা মোটরের শব্দ। কে একজন চেঁচিয়ে জিজ্ঞাসা করল, বসন্তবাবু আছেন? বসন্ত বাইরের বারান্দায় গিয়ে নিচের দিকে তাকিয়ে দেখলেন মোটরের উপরে বসে আছে শ্যামল। কি ব্যাপার? আমি আপনারই খোঁজে এসেছি। একবার আমার গাড়িতে এসে উঠবেন কি? পাদ্রী বিনয়বাবুর মুখে শুনতে পাবেন একটা অদ্ভুত গল্প, রহস্যময় কাণ্ডকারখানা। বসন্ত তৎক্ষণাৎ দ্রুত পায়ে নেমে শ্যামলের মোটরে গিয়ে বসলেন। মোটর বিনয়বাবুর গির্জা সংলগ্ন বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। মোটরের শব্দ পেয়ে বিনয়বাবু বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন। বয়সে তিনি প্রৌঢ়, মুখে দাড়ি গোঁফ, চোখের ভাব নিরভিমান। বিনয়বাবু, আপনি কাল রাতে কি শুনেছেন এর কাছে বলতে পারেন। কাল রাতে আমার চোখে ঘুম আসেনি। বাড়ির বারান্দায় আমি পায়চারি করছিলুম। তারপর হঠাৎ শুনতে পেলুম কোনো মহিলার চিৎকার। তারপর আরও একবার চিৎকার, আর 2 বার রিভলভারের শব্দ হলো। এসব বসন্তেরও অজানা নয়। তিনি জিজ্ঞাসা করলেন, তারপর আমি সাদা সওয়ারকে দেখতে পেলুম। তপবনের দিক থেকে সে ঘোড়া ছুটিয়ে এসে ওই পুরনো ধ্বংসস্তূপটার দিকে চলে গেল। প্রথম আর দ্বিতীয়বারের চিৎকার শুনে আপনার কিছু মনে হয়েছিল কি? আগে হ্যাঁ, দুটো চিৎকার 2 রকম। প্রথম চিৎকার শুনে মনে হলো হঠাৎ কে যেন বিস্ময়ে চমকে উঠেছে, আর দ্বিতীয় চিৎকারটা হচ্ছে দস্তুর মতো আতঙ্কজনক। যে চিৎকার করেছিল সে কে তা অনুমান করতে পেরেছেন? হ্যাঁ, সে নারী। কিরকম নারী? বৃদ্ধার আর তরুণীর কণ্ঠস্বর একরকম হয় না। যে চিৎকার করছিল নিশ্চয়ই সে তরুণী। শ্যামলের দিকে ফিরে বসন্ত বললেন, শ্যামলবাবু, এখানে কাছাকাছি তরুণী বলতে তো আছেন কেবল রত্না দেবী। শ্যামল কি বলতে যাচ্ছিল, কিন্তু সে কোনো কথা বলার আগেই সেখানে দৌড়াতে দৌড়াতে এসে হাজির হলো গ্রামের এক চৌকিদার। সে সেই হাঁপাতে হাঁপাতে বলল, হুজুর, হুজুর খুন, একটা মানুষের লাশ পাওয়া গিয়েছে। আমি এইরকমই কোনো খবর পাবো বলে আশা করছিলাম। কে খুন হয়েছে? জানি না হুজুর, আমি চিনি না। ছিদামকে তো আপনি চেনেন না। এখানে তার মুদির দোকান আছে। ভিন গাঁ থেকে নেমন্তন্ন খেয়ে কাল সে অনেক রাতে বাসায় ফিরে এসছিল। সোজা পথ না ধরে আসছিল আম বাগানের ভিতর দিয়ে, কারণ কারণ ওই দিক দিয়ে এলে তাড়াতাড়ি এইখানে পৌঁছানো যায়। কিন্তু কিন্তু আম বাগানের ভিতর দিয়ে আস্তে আস্তে হঠাৎ করে তার পায়ের একটা কাঁটা ফুটে যায়। কার পায়ে কাঁটা ফুটলো কি ফুটলো না আমি শুনতে চাই না সেসব কথা। যা বলবে সোজাসুজি বলো। হ্যাঁ হুজুর, তাই বলছি। ছিদামের পায়ে তো কাঁটা ফুটলো, সে আর চলতেই পারে না। সেইখানে ছিল অন্নদা বুড়ির ভাঙা কুড়ে ঘর। বুড়ি মরে যাওয়ার পর থেকে আর সে ঘরে কেউ থাকে না। ছিদাম খোঁড়াতে নিকুচি করেছে। ছিদাম খোঁড়াচ্ছিল কিনা আমি তা জানতে চাই না। সেই কুঁড়ে ঘরে গিয়ে সে ঢুকেছিল, এই বলতে চাও তো? আগে হ্যাঁ হুজুর, ছিদাম সেই ঘরে ঢুকে পায়ে কি ফুটেছে দেখবার জন্য একটা দেশলাইয়ের কাঠি জ্বালালো। তারপর সে কি দেখলো জানেন হুজুর? হ্যাঁ, সে দেখলে একটা লাশ, এই বলতে চাও তো? হ্যাঁ হুজুর, ঠিক ধরেছেন। সে দেখলে। কোনো কথা না বলে এখনই আমাকে সেখানে নিয়ে চলো। আমবাগানে
একটি নড়বড়ে ভাঙা কুঁড়ে। মাটির উপরে চিত হয়ে পড়ে আছে একটি পুরুষের মৃতদেহ। তার দৃষ্টিহীন দৃষ্টিতে ভীষণ আতঙ্কের চিহ্ন। তার জামার বুক পকেটের উপরটা রক্তরাগে আরক্ত এবং তার গলায় একটা রক্তাক্ত গভীর ক্ষত চিহ্ন। তাকে দেখলেই বোঝা যায় তার মৃত্যু হয়েছে মুহূর্তের মধ্যেই। তাকে চিনতে পারলেন বসন্ত। সে কখনো জেল খাটেনি বটে, তবে পুলিশ তাকে একজন বড় অপরাধী বলেই জানে। কিন্তু পুলিশকে ফাঁকি দিয়ে আজ সে ফাঁকি দিতে পারল না কোনো এক অজ্ঞাত হত্যাকারীর রিভলভারকে। সে হচ্ছে চন্দ্রকান্ত চন্দ্র। সোহনলাল ঘরের ভিতরে বসে এক মনে সংবাদপত্র পড়ছিল। এমন সময় ঘরের ভিতরে প্রবেশ করে শ্যামল বলল, আপনাকে আমি নিয়ে যেতে এসেছি, তাড়াতাড়ি চলুন। কোথায়? আমবাগানে, ভাঙা কুঁড়ে ঘরে। কাল রাতে সেখানে একটা হত্যাকাণ্ড হয়ে গিয়েছে। শুনেই সোহনলাল আর দ্বিরুক্তি না করে শ্যামলের সঙ্গে ঘরের ভিতর থেকে বেরিয়ে গেল। বসন্ত একটা উঁচু ঢিপির উপরে একলা বসে ধূমপান করছিলেন। সোহনলালকে দেখে মৃতদেহের দিকে আঙুল নির্দেশ করে বললেন, আমি দেহটা পরীক্ষা করে দেখেছি, এবার আপনি আরেকবার পরীক্ষা করে বলুন তো আপনার মতামত কি। সোহনলাল হাঁটু গেড়ে বসে পড়ে তীক্ষ্ণ দৃষ্টিতে মৃতদেহটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর দেহটাকে উল্টে ফেলে মাটির দিকে তাকিয়ে বলল, আততায়ীর প্রথম গুলিতেই এর মৃত্যু হয়েছে, তারপর আবার মরার উপরে দ্বিতীয় আঘাত করা হয়েছে। কোনটা প্রথম আঘাত আপনি কিভাবে বুঝতে পারলেন? মাটির ওপরের এই গর্তটা দেখলেই বুঝতে পারবেন। রিভলভারের গুলি এর বুক ভেদ করে বাইরে বেরিয়ে মাটির ভিতরে গিয়ে ঢুকেছে। সুতরাং ভূপতিত অবস্থায় এর বুকের দিকে রিভলভার ছোড়া হয়েছিল। আর একটা গুলির দাগ রয়েছে এর গলার ওপরে, কিন্তু গলার তলায় মাটির ওপর কোনো গর্ত নেই। সুতরাং লোকটা যখন দাঁড়িয়ে ছিল তাকে গুলি করা হয়েছে তখনই। ঠিক, আমারও ওই ধারণা। লোকটাকে চিনতে পারছেন কি? হ্যাঁ, চন্দ্রকান্ত। কিন্তু একে হত্যা করবার কারণ কি? সে অনেক কারণ থাকতেই পারে। এইবারে বাইরে বেরিয়ে আসুন। কুটিরের পিছনের দরজা দিয়ে বাইরে গিয়ে দাঁড়িয়ে বসন্ত বললেন, মাটির দিকে তাকিয়ে দেখুন। নরম মাটির উপর অদ্ভুত একরকমের ছাপ রয়েছে। সেই ছাপগুলো লম্বায় 12 ও চওড়ায় 4 ইঞ্চি। কৌতূহলী স্বরে সোহনলাল বলল, কি ওগুলো? জুতোর তলায় কেউ ছোট ছোট দুখানা কাঠের তক্তা দড়ি দিয়ে বেঁধে এখান দিয়ে হেঁটে গিয়েছে। 3 দিন আগে এখানে বৃষ্টি পড়েছিল। সে জানতো আমবাগানের ছায়ায় মাটি ভিজে থাকবে আর সহজেই তার পায়ের চিহ্ন দেখতে পাওয়া যাবে। সেজন্যই সে এই অভিনব কৌশলটি অবলম্বন করেছিল। এখন আসুন। ছাপ ধরে সবাই এগিয়ে চলল। আমবাগান থেকে বেরিয়ে যেখানে শ্যামলের লাল গাড়িখানা অপেক্ষা করছিল, তারা যখন সেইখানে গিয়ে পড়ল, তখন বড় রাস্তার উপরে আর কোনো ছাপ পাওয়া গেল না। যে দুখানা তক্তা দিয়ে তার পায়ের চিহ্ন ঢেকে ফেলা হয়েছে, সে নিশ্চয়ই ওই দুটো সঙ্গে করে নিয়েই এখান থেকে সরে পড়েছে। খালি তো বলছেন সে আর সে, কিন্তু কে সে? সাদা সাওয়ার? আমি তা কিভাবে জানবো? দেখতেই পাচ্ছেন তো, এখানে রয়েছে 2 সেট ছাপ। কেউ এখান থেকে আমবাগানের ভিতরে গিয়েছে, তারপরে কাজ সেরে আবার ফিরে এসেছে। হতে পারে সে সাদা সওয়ার, হয়তো তার ঘোড়াটাকে রাস্তার উপরে রেখে সে গিয়েছিল আমবাগানের ভিতরে। আবার হতে পারে সে অন্য কোনো লোক। তবে দুটো গুলি যে চন্দ্রকান্তকে লক্ষ্য করে একজন লোকের দ্বারা ছোড়া হয়েছে, এ বিষয়ে আমি নিশ্চিত। কিন্তু সে যে কে তা আমি জানি না। কাল রাতে এখানে রত্নাদেবীর আবির্ভাব হয়েছে শুনলেও আমি কিছুমাত্র বিস্মিত হব না। তার মানে? কাল রাতে এখানে কোনো তরুণীর আর্তচিৎকার শোনা গিয়েছিল। তারপর গভীর রাত্রে রত্নাদেবীকে আমি জাগ্রত অবস্থায় দেখেছি। এটা বেশ অস্বাভাবিক নয় কি? এ হচ্ছে অত্যন্ত অন্যায় ইঙ্গিত। তার 2 চক্ষু প্রদীপ্ত, কয়েক সেকেন্ডে স্তব্ধতা। তারপর বসন্ত শান্ত কণ্ঠে বললেন, উত্তেজিত হবেন না শ্যামলবাবু।
এখানে এমন কোনো প্রমাণ নেই যে আমি একটা ইঁদুরকেও ধরে ফাঁসি দিতে পারি। শ্যামল আর কিছু না বলে নিচের গাড়িতে চড়ে চলে গেল। সোহনলালকে সঙ্গে নিয়ে বসন্ত আবার আম বাগানের ভিতরে ঢুকে মাটির উপরে তীক্ষ্ণ দৃষ্টি রেখে চারিধারে ঘুরে বেড়াতে লাগলেন। এখানে ওখানে পাওয়া গেল কতকগুলো জুতোর দাগ, উঁচু হিলযুক্ত মেয়েদের জুতোর দাগ। আরও কতকগুলো জুতোর দাগ পাওয়া গেল। পরীক্ষায় প্রমাণিত হলো যে সেগুলো হচ্ছে চন্দ্রকান্তের পদচিহ্ন। ঠিক সেই সময় গির্জা সংলগ্ন একটি বাড়ির ঘরে বসে শ্যামল কথা বলছিলেন বিনয়বাবুর সঙ্গে। বিনয়বাবু প্রশ্ন করলেন, কি বললে? বসন্তবাবু সন্দেহ করেন রত্না দেবীকে? হ্যাঁ, এটা ভাবলেও আমার রাগ হচ্ছে। তুমি অধীর হও না শ্যামল, এসব কথা নিয়ে আমি এখন মাথা ঘামাতে পারছি না। আমার হাতে অনেক কাজ আছে, তুমি এখন বাড়িতে যাও। শ্যামল উঠে দাঁড়িয়ে বলল, সমস্ত দেখে শুনে আমার কেমন যেন একটা দুশ্চিন্তা হচ্ছে। সঙ্গীত, এখন আমি চাই সঙ্গীত। রত্নাদেবীর বৈঠকখানায় একটা পিয়ানো দেখেছি, চললুম আমি সেখানে। শ্যামল চলে গেলে পর বিনয়বাবু স্তব্ধ হয়ে কিছুক্ষণ বসে রইলেন। তারপর গাত্রোত্থান করে অগ্রসর হলেন বাড়ির ভিতর দিকে। রান্নাঘরের পাশেই ভাঁড়ার ঘর। সেই ঘরে ঢুকে একটা জালার ভিতর থেকে জই বার করে রাখতে লাগলেন মাঝারি আকারের একটি বালতির ভিতরে। তারপর বালতিটা তুলে নিয়ে তিনি বাড়ির খিড়কি দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেলেন। সেখানে ছিল একটা গ্যারেজ। মোটর রাখবার জন্যে ঘরখানা তিনি ভাড়া দিয়েছিলেন শ্যামলকে। পকেটের ভিতর থেকে চাবি বার করে তিনি গ্যারেজের দরজাটা খুলে ফেললেন। ওখানে তখন শ্যামলের মোটর ছিল না। তিনি ভেতরে প্রবেশ করে এগিয়ে গেলেন পিছনের দেওয়ালের দিকে। কাঠের দেওয়াল, তার মাঝামাঝি জায়গায় লাগানো আর একটা কুলুপ। চাবি দিয়ে কুলুপ খুলে দুই হাতে দেওয়ালটা ধরে দুদিকে টানতেই উপর দিকে দুখানা তক্তা দুই পাশে সরে গেল। তারপরই দেখা গেল দেওয়ালের ওপাশে দাঁড়িয়ে রয়েছে একটা বাদামি রঙের খুব শক্তিশালী ঘোড়া। বিনয়বাবু তার গলায় আদর করে দু তিনবার করাঘাত করলেন এবং তারপর বালতির জইগুলো ঘোড়ার সামনে রাখা একটা পাত্রের মধ্যে ঢেলে দিয়ে আবার সমস্ত বন্ধ করে বেরিয়ে এলেন। বিনয়বাবু ধীরে সুস্থে এগিয়ে যেতে লাগলেন আমবাগানের দিকে। মাটির উপরে তার তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ। আবার সেই ভাঙা কুঁড়ে ঘর। তিনি তার চারপাশে এক চক্কর ঘুরে এলেন। তারপর থমকে দাঁড়িয়ে পড়লেন এক জায়গায়। সেখানে মাটির উপরে রয়েছে মেয়েদের জুতোর দাগ এবং সেই সঙ্গেই দেখা গেল একটা ঘোড়ার খুরের চিহ্ন। বিনয়বাবু মাথা নাড়তে নাড়তে নিজের মনেই বললেন, বড়ই অন্যায়, বড়ই অন্যায়, এমন অসাবধানতা অমার্জনীয়। তিনি সেইখানেই হাঁটু গেড়ে বসে পড়লেন। তারপর অতি সাবধানে সেই খুরের দাগটা একেবারে নিশ্চিহ্ন করে দিলেন। তারপর তিনি উঠে দাঁড়িয়ে বললেন, পুলিশের লোকেরা এই চিহ্নটা দেখতে পেয়েছে কি? বোধহয় পায়নি। পিয়ানোর উপরে সচল শ্যামলের দুই হাতের নিপুণ আঙুল সুরের ঝংকার সৃষ্টি করছিল। হঠাৎ পিয়ানোর উপরে কার ছায়া এসে পড়ল। শ্যামল মুখ ফিরিয়ে বলল, রত্না, তোমার জন্য চার খাবার আনবার হুকুম দেব কি? আমার এখানে এসে আপনি দেবেন চার খাবার আনার হুকুম? শ্যামলবাবু, এরকম কৌতুক পরিপাক করা সহজ নয়। আপনি আমাকে না জানিয়ে আমার বৈঠকখানায় এসে পিয়ানো বাজাতে শুরু করে দিয়েছেন কেন? শোনো রত্না, আমি শ্যামলবাবু নই। তোমার কাছে আমি হচ্ছি শুধু শ্যামল। আপনার কাছে আমি শুধু রত্না নই, ভবিষ্যতে আমাকে রত্না দেবী বলে ডাকলেই খুশি হব। একেবারে এতটা ঘনিষ্ঠতা কেন? এক সপ্তাহ আগেও আপনাকে আমি চিনতুম না, আপনার নাম পর্যন্ত জানতুম না। তাই নাকি? কিন্তু আমার তো মনে হয় আজ 25 বছর ধরে আমি তোমার সঙ্গে আলাপ করছি। এই আনন্দময় একটি সপ্তাহকেই আমার মনে হচ্ছে 25 বছরের মতো সুদীর্ঘ। আপনি কথা বন্ধ করুন, আবার বাজনা শুরু করুন। আপনার বাজনা আমার ভালো লাগছে। সকালের কাঁচা সোনালি রোদ
জানালার ভিতর দিয়ে রত্নার মুখের উপরে এসে পড়ছিল। শ্যামলের মনে হলো রত্না হচ্ছে একটি পবিত্র শুভ্র হোম শিখা। সে আবার চেয়ার শুদ্ধ ঘুরে বসে বললে, তথাস্তু, তোমার আদেশে আবার আমি আমার প্রিয়তম পিয়ানোকে অবলম্বন করলুম। পিয়ানো আবার মুখর হয়ে উঠল। তার সপ্তগ্রামের ভিতর দিয়ে ঝরে পড়তে লাগলো যেন অপূর্ব সুর, সুরধ্বনির বিচিত্র ধারা। রত্না বুঝতে পারল শ্যামল হচ্ছে একজন অসাধারণ সঙ্গীত শিল্পী। সে অবাক হয়ে তার সঙ্গীতে তন্ময় মুখের দিকে তাকিয়ে রইল। হঠাৎ বাজনা বন্ধ করে শ্যামল উঠে দাঁড়িয়ে বলল, সুন্দর সকাল, সুন্দর সূর্যালোক। চলো রত্না, আমরা একবার নীলাকাশের তলায় হেঁটে আসি। আপত্তি নেই। তারা দুজনে হাত ধরাধরি করে বাড়ির ভিতর থেকে বেরিয়ে পড়ল। তারপর গ্রামের পথ দিয়ে ধীরে ধীরে অগ্রসর হতে লাগলো লক্ষ্যহীনের মতো। ঠিক সেই সময় সোহনলালকে নিয়ে বসন্ত গিয়েছিলেন রত্নার প্রতিবেশী ভুবনচন্দ্র বিশ্বাসের বাসায়। ভুবনবাবুর সঙ্গে কথা বলতে বলতে বসন্ত দেখতে পেলেন রাস্তা দিয়ে শ্যামল ও রত্না যাচ্ছে। যতক্ষণ দেখা যায় বসন্ত নির্নিমেষ চোখে তাকিয়ে রইলেন তাদের দিকে। তারপর দাঁড়িয়ে উঠে বললেন, নমস্কার ভুবনবাবু, আপনার সঙ্গে পরিচয় তো হলো, এখন আমরা বিদায় হই। বাইরে এসে বসন্ত কোনো কথা বললেন না। তাঁর মনের ভিতরে ক্রমাগত জেগে উঠছে শ্যামলের মুখ, যেন সে একটা মূর্তিমান সমস্যা। প্রায় বাড়ির কাছ বরাবর এসে বসন্ত হঠাৎ নিজের উরুতে চাপড় দিয়ে বলে উঠলেন, মনে পড়েছে, এতক্ষণ পরে মনে পড়েছে। কি মনে পড়েছে? আপনার গত জন্মের কাহিনী? আমার মনে পড়েছে শ্যামলের কথা। যেখানেই হোক, আগে আমি নিশ্চয়ই কোথাও এই শ্যামলকে দেখেছি। প্রথম দিনে তাকে দেখেই আমার এ কথা মনে হয়েছিল, কিন্তু তখন ঠিক বুঝতে পারিনি। বাসায় ফিরে এসেই বসন্ত কলকাতা পুলিশ কমিশনারের কাছে একটি জরুরি তার বার্তা প্রেরণ করলেন। রাধাপুরের বাসিন্দাদের কাছে ভুবনবাবু হচ্ছেন একটি রহস্যময় মানুষ। লোকে তাকে ছিটগ্রস্ত ও প্রায় পাগল বলেই ধরে নিয়েছে। এর যথেষ্ট কারণও আছে। তিনি প্রায় সারাদিনই নিজের বাড়ির ভেতরে বসে থাকেন। তিনি এখানে আসার পর কেউ কেউ তাঁর সঙ্গে আলাপ করতে গিয়েছিল। তিনি কারুর সঙ্গে অভদ্র ব্যবহার করেননি বটে, কিন্তু নিজেকে এমন আলাদা করে রেখে কথা বলেছিলেন যে তাঁর সঙ্গে আর দ্বিতীয়বার আলাপ করার জন্য কারুরই আগ্রহ হয়নি। বাড়ির একটি ঘরে আলমারির পর আলমারিতে সাজানো ছিল তার নানা শ্রেণীর বই, এবং আর একটি ঘরে ছিল তার রসায়নাগার। বই ও রসায়নাগারে পরীক্ষা নিয়েই কেটে যেত তার অধিকাংশ সময়। সাধারণ লোকের আজেবাজে কথা শোনার জন্যে তার কোনো কৌতূহলই ছিল না। নিজের কাজের মধ্যেই তিনি থাকতেন সমাহিতের মতো। তাঁর দেহ হৃষ্টপুষ্ট, বয়সও 50-এর কম হবে না। সর্বদাই তাঁর মুখ হয়ে থাকত অত্যন্ত ভাবহীন। মুখ দেখে তার মনের কথা কেউ আন্দাজ করতে পারত না। যেদিন চন্দ্রকান্ত চন্দ্রের মৃতদেহ আবিষ্কার হয়, সেই দিনই ডাকপিয়ন তাঁর হাতে একটি পার্সেল দিয়ে গেল। পার্সেলের দিকে তাকিয়ে তাঁর মুখ উজ্জ্বল হয়ে উঠল। ভিতরে কি আছে তা বুঝতে তাঁর বিলম্ব হল না। চটে জড়ানো একটি কার্ডবোর্ডের বাক্সের ভিতর থেকে বেরুল একটা অটোমেটিক রিভলভার। নিষ্ঠুর তার নীল ইস্পাতের রং। সেই সঙ্গে ছিল পরিচিত হস্তাক্ষরে লেখা একখানা চিঠি। চিঠিখানা তিনি 3 বার পড়লেন। তারপর দেশলাইয়ের কাঠি জেলে সেই পার্সেল ও কার্ডবোর্ডের বাক্স প্রভৃতিতে আগুন ধরিয়ে দিলেন। তার চোখের সামনেই সব ভস্মীভূত হয়ে গেল। সেই দিনই মাঝরাতে কালো পোশাক ও হাতে কালো দস্তানা পরে বেরিয়ে গেলেন তিনি বাড়ির বাইরে। রিভলভারটা পকেটে নিতে ভুললেন না। অগ্রসর হলেন তপবনের দিকে। সেখানে পৌঁছে বাগানের ভিতরে ঢুকে সন্তর্পণে পা ফেলে ঝোপের পর ঝোপের ভিতর দিয়ে এগুতে এগুতে
তিনি দুই ব্যক্তির কণ্ঠস্বর শুনতে পেলেন। চন্দ্রকান্ত যেদিন নিহত হয় সেই দিন থেকেই রত্নার বাড়ি পাহারা দেওয়ার জন্য বসন্ত নিযুক্ত করেছেন আরও একজন লোককে। তার নাম মন্মথ। একটা ঝোপের ভিতর থেকে উঁকি মেরে ভুবন দেখতে পেলেন খানিক তফাতে দুটো জ্বলন্ত সিগারেটের দীপ্তি। পুলিশের দুই প্রহরী জাগ্রত। শুনতে পেলেন একজন বলছে, আরে এই যেন ভুতুরে ব্যাপার, সবসময় তটস্থ হয়ে থাকতে হয়। গাছের একটা পাতা নড়ল, অমনি সঙ্গে সঙ্গে আমার বুক চমকে উঠল। প্রত্যেক ঝোপটাকেই যেন মনে হয় এক একটা মানুষ। আর একটা লোক দার্শনিকের মতো বলল, উপায় নেই, যে পুজোয় যে মন্ত্র, তার চেয়ে তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, আমি একবার চারিদিকটা ঘুরে আসি। ভুবন দেখলেন একটা লোক গাছের তলায় লম্বা হয়ে শুয়ে পড়ল এবং অপরজন আরেক দিকে চলে গেল ছায়া মূর্তির মতো। বাগানের মাঝখানে বাড়ি, কোথাও কোনো সতর্ক দৃষ্টি জাগ্রত নেই দেখে এগুতে লাগলেন তিনি পায়ে পায়ে। চাঁদের আলো স্পষ্ট নয় বটে, কিন্তু দোতলায় রত্নাদেবীর ঘর কোনখানে সেটা আন্দাজ করতে তাঁর বিলম্ব হল না। ভুবন পকেটের ভিতর থেকে রিভলভার বার করে রত্নার ঘরের দিকে হাত তুলে ঘোড়া টিপে দিলেন। প্রথম গুলিতে ঝনঝন শব্দে কাচের সার্সি ভেঙে পড়ল। তারপরে শোনা গেল একটা চিৎকার এবং সেই সঙ্গেই একাধিক ব্যক্তির দ্রুত পদশব্দ। ওখানে কে? কে ওখানে? মন্মথ, মন্মথ! এই যে আমি এদিকে। দুজন গোয়েন্দাই পরস্পরের মুখোমুখি হয়ে দাঁড়ালো, হাতে তাদের রিভলভার। উপর থেকে নারী কণ্ঠ শোনা গেল, সুবোধবাবু, সুবোধবাবু! সুবোধ বাড়ির দিকে ছুটে গিয়ে উপর থেকে তাকিয়ে উৎকণ্ঠিত স্বরে বলল, আরে রত্নাদেবী, আপনি? আপনার গায়ে গুলি লাগেনি তো? না, আমার কিছু হয়নি, কিন্তু রিভলভার ছুটছে কে? কে যে গুলি ছুটছে কে জানে, কিন্তু আমরা নই। আপনি আপনি এক কাজ করুন, ঘরের ভিতর দিকে সরে যান। আবার কেউ আবার গুলি ছুড়লে আপনি আহত হতে পারেন। কিন্তু সেদিন আর কেউ গুলি ছুঁড়বে না, কারণ সুবোধ মাটির উপর থেকে কুড়িয়ে পেল একটা উত্তপ্ত রিভলভার। সে ম্যাগাজিনটা বার করে দেখে বলল, কেউ তাড়াতাড়ি পালাবার সময় রিভলভারটা এখানে ফেলে গিয়েছে। 4 বার গুলি ছোড়া হয়েছে, ভেতরে এখনো 2টো গুলি রয়েছে। তা তুমি কাউকে দেখতে পাওনি? বিশেষ কাউকে নয়, কেবল মনে হলো যেন একটা ছায়া স্যাপ করে চলে গেল গাছের আড়ালে। চলো ভালো করে খুঁজে দেখি। কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও বাগানের ভেতর আর কারোরই পাত্তা পাওয়া গেল না। বসন্তের চোখে তখনও ঘুম আসেনি। সেই সময়ে রিভলভারের প্রথম আওয়াজটা শুনেই তিনি চমকে খাটের উপর থেকে লাফিয়ে পড়লেন। তারপর বাড়ির ভিতর থেকে বেরিয়েই শুনতে পেলেন আবার 3 বার রিভলভারের গর্জন। তিনি দ্রুত ছুটতে লাগলেন তপবনের দিকে এবং সঙ্গে সঙ্গে শুনতে পেলেন আর একজন লোকেরও দ্রুত পদশব্দ। নিজের রিভলভারটা বার করে বসন্ত চেঁচিয়ে জিজ্ঞাসা করলেন, কে ওখানে? আমি শ্যামল, রিভলভারের শব্দ শুনে ছুটে আসছি আমি। দুজনেই একসঙ্গে ছুটতে লাগলেন। তারপর হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে শ্যামলের একখানা হাত চেপে ধরে বসন্ত বললেন, পশ্চিম দিকে তাকিয়ে দেখুন, কিছু দেখতে পাচ্ছেন কি? শ্যামল নির্দেশ মতো তাকিয়ে দেখল অস্পষ্ট চাঁদের আলোয় চারিদিক ঝাপসা, তবু ছায়া মূর্তির মতো দেখা গেল সাদা সাওয়ারকে। তীরের মতো ঘোড়া ছুটিয়ে সে দূরে, আরও দূরে চলে যাচ্ছে। পরদিনের প্রভাতী চায়ের আসরে টেবিলের 3 দিকে বসেছিলেন বসন্ত, সোহনলাল ও শ্যামল। বসন্ত বললেন, সমস্ত ব্যাপারটাই নীরের বোকামি বলে মনে হচ্ছে। একটা তথাকথিত প্রেতাত্মা এখানে প্রধান নায়ক হয়ে উঠেছে, কিন্তু সে যে কোনো অপরাধ করেছে এখনো পর্যন্ত তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। একদিন এক নারীর চিৎকার শোনা গিয়েছে, আর মারা পড়েছে চন্দ্রকান্ত। তারপর কালকে রাতের ঘটনা, রত্নাদেবীর বাগানে এক অনাহুত ভদ্রলোকের আবির্ভাব হয়েছিল। তবে সেই যে সাদা সওয়ার, এ কথা জোর করে বলা যায় না।
কিন্তু সে প্রথম শ্রেণীর গর্ধবের মতো রত্নাদেবীর ঘরে জানালা লক্ষ্য করে উপরে উপরে 4 বার রিভলভার ছুঁড়েছে। সে নিশ্চয়ই জানতো নিচে থেকে অমন করে গুলি ছুড়লে ঘরের কাউকে হত্যা করা যাবে না। তারপর রত্নাদেবী যখন নিজেই জানলার সামনে এসে দেখা দেন, তখনও তার রিভলভারের ভিতরে 2টো গুলি অবশিষ্ট ছিল। তবু সে গুলি ছোঁড়েনি, বরং ইচ্ছে করেই আমাদের উপহার দিয়ে গিয়েছে তার রিভলভারটা। সুতরাং বেশ বোঝা যাচ্ছে রত্নাদেবীকে হত্যা করার উদ্দেশ্য তার ছিল না। তবু পুলিশের হাতে গ্রেপ্তার হবার ঝুঁকি নিয়ে এই পণ্ডশ্রম আর 4-4টে বুলেট নষ্ট করা কেন? হয়তো সে নির্বোধ নয়, নয়তো সে নতুন কোনো চক্রান্তের আয়োজন করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই নতুন চক্রান্তটা কি? তা এই ব্যাপারে আপনি কি কিছু অনুমান করতে পারেননি? হয়তো কোনো কোনো কথা আমি আন্দাজ করতে পেরেছি, কিন্তু সেই আন্দাজের উপরে নির্ভর করে আপাতত কিছুই করতে পারিনি। আচ্ছা, এই সাদা সওয়ার যে কে, সে কথা আপনি বলতে পারেন? হয়তো বলতে পারি, কিন্তু তাও বলবার সময় এখনো হয়নি। দেখুন, আপনারা যদি এমনভাবে হাত গুটিয়ে বসে থাকেন, তাহলে রত্নাদেবী যে কোনো দিন সমূহ বিপদে পড়তে পারেন। সেটা বুঝতে পারছেন কি? ব্যস্ত হবেন না শ্যামলবাবু। বসন্তবাবু এখন নিরুপায়। কাউকে গ্রেপ্তার করবার মতো যথেষ্ট প্রমাণ এখনো আমরা সংগ্রহ করতে পারিনি। ধরুন সাদা সওয়ারের কথা, তার বিরুদ্ধে একমাত্র অভিযোগ হচ্ছে এই যে ঘোড়ায় চড়ে সে নৈশ ভ্রমণ করে। এটা তার খুশি বা খেয়াল, এই জন্য কেউ তাকে গ্রেপ্তার করতে পারে না। গ্রেপ্তার করলেও বিচারে সে মুক্তি পাবে, আর সেটা হয়ে দাঁড়াবে একটা প্রহসন। বসন্ত গাত্রোত্থান করে বললেন, চলুন আমরা রত্নাদেবীর সঙ্গে একবার দেখা করে আসি। রত্নাদেবী তার বৈঠকখানায় বসে খবরের কাগজ পড়ছিল। পায়ের শব্দ শুনে তিনি মুখ তুলে দেখলেন, তার ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। নমস্কার রত্নাদেবী, আপনি বহাল তবিয়াতে আছেন দেখে খুশি হলুম। কাল রাত্রে আমি চমকে গিয়েছিলাম বটে, কিন্তু তার বেশি আর কিছু হয়নি। তবে রিভলভার নিয়ে এই ছেলেখেলা করার কারণটা আমি ধরতে পারছি না। আমারও ওই একই অবস্থা। আচ্ছা, আপনার বাড়িতে 2খানা অতিরিক্ত ঘর আছে কি? তা আছে, কিন্তু আপনার এই অদ্ভুত প্রশ্নের অর্থ কি? বিনা আমন্ত্রণেই সোহনলালকে সঙ্গে নিয়ে আমি আপনার বাড়িতে বাস করতে চাই আজ থেকেই। কালকে রাতের ঘটনার পর আমার ভয় হচ্ছে যে কোনো মুহূর্তেই আপনি বিপদে পড়তে পারেন। ঘটনাস্থলে সর্বদা উপস্থিত থাকলে আমরা ভালো করে আপনার নিরাপত্তার ব্যবস্থা করতে পারবো। আপনার মত কি? আমার কোনো আপত্তিই নেই, বরং আপনাদের কাছে পেলে আমি অত্যন্ত আনন্দিত হব। এইবারে আপনার বাবার গুপ্তধনের কথা। গুপ্তধন যে কোথায় আছে আপনি তা জানেন। এবারে তার একটা ব্যবস্থা করা উচিত নয় কি? গুপ্তধন যেখানে আছে সেখানেই থাক, আমি তা স্পর্শ করতে বা তা নিয়ে মাথা ঘামাতে রাজি নই। রত্নার কণ্ঠস্বরে দৃঢ় প্রতিজ্ঞার ভাব। বসন্ত চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, উত্তম, কিন্তু আমরা আজ থেকেই যে আপনার অতিথি হব এটা যেন ভুলে যাবেন না। বসন্তের সঙ্গে সোহনও ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো। শ্যামল কিন্তু সেইখানেই থেকে গেল। ডাকঘরের সামনে হঠাৎ তাদের সঙ্গে দেখা হয়ে গেল ভুবনবাবুর। তিনি হাসি মুখে নমস্কার করে বললেন, নমস্কার নমস্কার। তা আপনারা তপবন থেকে আসছেন বুঝি? কালকের গুলি বর্ষণের ব্যাপারটা আমারও কানে উঠেছে। তাই নাকি? কেবল তাই নয়, কাল খুব কাছ থেকেই সাদা সওয়ারকে আমি দেখতে পেয়েছি। আপনি কিছু লক্ষ্য করতে পেরেছেন কি? হ্যাঁ, লক্ষ্য করেছি অদ্ভুত একটা ব্যাপার। তাকে এত কাছ দিয়ে ঘোড়ায় চড়ে যেতে দেখে তাড়াতাড়ি আমি বাড়িতে ছুটে আসি। অবশ্যই বৈজ্ঞানিক যুগে ভূত প্রেত নিয়ে কেউ মাথা ঘামায় না, কিন্তু আমার চোখের সামনেই একটা আজব ঘটনা। স্পষ্ট দেখলুম সাদা সওয়ার হঠাৎ তার ঘোড়া থামিয়ে পথের উপর নেমে পড়ল, কিন্তু তার পর মুহূর্তে যা হলো আপনারা হয়তো সে কথা বিশ্বাস করবেন না। সাদা সওয়ার মাটির উপরে পদার্পণ করে
একেবারে যেন হাওয়ায় মিলিয়ে গেল। তারপর আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়লুম। এমন অলৌকিক কাণ্ড জীবনে আর কখনো দেখিনি। তারপর আবার এক অদ্ভুত দৃশ্য। সাদা সাওয়ার আবার দেহ ধারণ করে এক লাফে ঘোড়ার উপরে উঠে বসল। তারপর ঘোড়া ছুটিয়ে চলে গেল পথের মোড় ফিরে। কিন্তু তখনও দূর থেকে আমি দ্রুতগামী ঘোড়ার খুরের শব্দ শুনতে পাচ্ছিল। আশ্চর্য কথা বটে। আচ্ছা, সাদা সওয়ার যেখানে ঘোড়ার উপর থেকে নেমেছিল, আমাদের সেইখানে একবার নিয়ে চলুন তো। কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ দাঁড়িয়ে পড়ে ভুবনবাবু বললেন, হ্যাঁ, সে ঘোড়া থেকে ঠিক ওইখানেই নেমেছিল। এদিক ওদিকে তাকিয়ে বসন্ত দেখতে পেলেন পথের উপরে পড়ে রয়েছে একটা ঘোড়ার পায়ের নাল। সেটা হেঁট হয়ে কুড়িয়ে নিয়ে বসন্ত বললেন, ঘোড়ার পায়ের নাল যে খুলে গিয়েছে, সাদা সওয়ার নিশ্চয়ই তা টের পেয়েছিল। তার ঘোড়া থেকে নামবার কারণটা বোঝা গেল বটে, কিন্তু তার অন্তর্ধান আর পুনরাবির্ভাবের কোনো হদিশই আমি খুঁজে পাচ্ছি না। সামান্য ঘটনা অসামান্য হয়ে ওঠে সময়ে সময়ে। সেদিন বসন্তের জীবন রক্ষা করল তুচ্ছ একটি কারণ। নিজের ঘরে বিছানায় শুয়ে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ কে তাকে গা ঠেলে জাগিয়ে দিল। বালিশের তলা থেকে রিভলভারটা বার করে নিয়ে ধর্মর করে উঠে দাঁড়িয়ে বসন্ত বললেন, কে ওখানে? সঙ্গে সঙ্গে সুইচ টিপে ঘরের আলোটা জ্বেলে দিলেন। হঠাৎ আলোর ধাক্কায় চোখ মিটমিট করতে করতে মনমথ বলল, বাইরে ঝোপের আড়ালে কে একজন ঘুরে বেড়াচ্ছে। আমি সুবোধকে জাগিয়ে দিয়ে আপনাকে ডাকতে এসেছি। বেশ করেছ। বলে তিনি তাড়াতাড়ি জামা পরতে লাগলেন। সোহনলালকেও জাগিয়ে দেবো? দরকার নেই বলে বসন্ত দ্রুত পা চালিয়ে বাড়ির বাইরে গিয়ে দাঁড়ালেন। মনমথ এগিয়ে গিয়ে বলল, এইদিকে আসুন স্যার। দুজনে অগ্রসর হলেন। হঠাৎ গাছের আড়াল থেকে একটা ছায়া তাঁদের সামনে এসে দাঁড়ালো। সুবোধ। সে বলল, ওই ঝোপটার ভেতরে এখনো কেউ লুকিয়ে আছে। আচমকা ঝোপটা দুলিয়ে একটা সাদা মতো কি বেরিয়ে এলো এবং সঙ্গে সঙ্গে মনমথ তার রিভলভার তুলল। বসন্ত চট করে মনমথের হাতটা চেপে ধরে বললেন, থামো বাপু, থামো। ওটা হচ্ছে একটা গরু, ভয় নেই, ও তোমাকে গুঁতোতে আসবে। বলেই মাটি থেকে একটা ঢিল তুলে নিয়ে গরুটার দিকে নিক্ষেপ করলেন। সঙ্গে সঙ্গে সে টেনে দৌড় দিল। বসন্ত ফিরে বললেন, মনমথ, এইবার বুঝি তোমার রাত জাগবার পালা? আগে হ্যাঁ। আচ্ছা, আজ আর তোমাকে রাত জাগতে হবে না। ঘুম যখন ভেঙেছে, আমার চোখে আর ঘুম আসবে না। আমি এখানেই বসে রইল। তুমি আমার ঘরে গিয়ে বাকি রাতটা ভালো করে ঘুমিয়ে নাও। কিন্তু বসন্তের পাহারা দেওয়া আর হলো না, কারণ বাইরের ঠান্ডা হাওয়ায় দেখতে দেখতে তার দুই চোখ ঘুমে জড়িয়ে এলো। আর তার কতক্ষণ পরে তা তিনি জানেন না, কিন্তু আবার কে তার গা ধরে নাড়া দিতেই তিনি চোখ মেলে দেখলেন চারিদিকে ধপধপ করছে দিনের আলো। এক লাফে উঠে দাঁড়িয়ে বসন্ত বললেন, ও কি হুঁশিয়ার পাহারাওয়ালা আমি! হ্যাঁ, হন হন করে তিনি বাড়ির ভিতরে গিয়ে ঢুকলেন। তারপর নিজের ঘরে প্রবেশ করে দেখলেন তখনও মনমথের ঘুম ভাঙেনি। আজ কি সবাইকেই ঘুমে পেয়েছে? এই বলে তিনি মনমথের গা ধরে নাড়া দিতে দিতে বললেন, ওহে, উঠে পড়ো, বেলা হয়েছে। মনমথ, মনমথ। তবু কোনো সাড়া নেই। বসন্ত সন্দিগ্ধভাবে মনমথের জামার বোতাম খুলে তার বুকে হাত দিয়েই অত্যন্ত চমকে উঠলেন। তার হৃৎপিণ্ড স্থির। মনমথ বেঁচে নেই। প্রথমটা তিনি দাঁড়িয়ে রইলেন স্তম্ভিতের মতো। তারপরই দেওয়ালের দিকে তাঁর দৃষ্টি আকৃষ্ট হল। মনমথের শয্যা পাতা ছিল দেওয়াল ঘেঁষে এবং তার মাথার পাশে দেওয়াল বেয়ে নিচে নেমে এসেছে একটা রাবারের নল। একটা ভেন্টিলেটরের ভিতর দিয়ে নলটা অদৃশ্য হয়ে গেছে বাইরের দিকে। তিনি তাড়াতাড়ি সেই দিকের জানালা খুলে দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখলেন নলের অন্য প্রান্তটা বাইরের দেওয়াল বেয়ে প্রায় বাগানের মাটি পর্যন্ত নেমে গিয়েছে। ঘরের ভিতর দিকে ফিরে মৃতদেহের দিকে তাকিয়ে বসন্ত অল্পক্ষণ কি চিন্তা করলেন। তার মনে জাগল একটা সন্দেহ। তিনি হেঁট হয়ে পড়ে
একটা জ্বলন্ত দেশলাইয়ের কাঠি মেঝের ইঞ্চি কয়েক উপরে নিয়ে গেলেন। কাঠিটা তৎক্ষণাৎ নিভে গেল। আবার একটা কাঠি জ্বালালেন, কিন্তু তাও নিভে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে তিনি বললেন, কার্বন মনোক্সাইড গ্যাস দিয়ে বেচারা মন্মথকে পরলোকে পাঠানো হয়েছে। ভগবান সাক্ষী, এ কাজ যে করেছে ফাঁসি কাটে তাকে ঝুলতে হবেই। পরদিন সকালে রত্না যখন তাকে চা খেতে ডাকল, বসন্ত তার কাছে কোনো কথা ভাঙলেন না। সোহনলাল থানায় গিয়েছিল, সেই জন্য তাঁরা দুজনেই নীরবে চা পান করতে লাগলেন। এমন সময় বাগান থেকে শোনা গেল শ্যামলের মোটরের সুপরিচিত ভিঁপুর আওয়াজ। বসন্তের মুখের উপরে একটা কালো ছায়া ঘনিয়ে উঠেই মিলিয়ে গেল। শ্যামল সম্পর্কে তিনি পুলিশ কমিশনারের কাছে যে টেলিগ্রাম পাঠিয়েছিলেন, আজ সকালেই তার জবাব এসেছে। অদ্ভুত জীব এই শ্যামল। সে যে এখানকার ঘটনাগুলোয় কোনো না কোনোভাবে জড়িত আছে সে বিষয়ে একটুও সন্দেহ নেই, কিন্তু ঠিক কোন ভূমিকায় সে অভিনয় করছে সেটাই ভালো করে বোঝা যাচ্ছে না। শ্যামলের আবির্ভাবের আগেই বসন্ত চেয়ার ত্যাগ করে বললেন, রত্নাদেবী, আমি সোহনলালের গাড়ির হর্ন শুনেছি। তিনি বোধহয় থানা থেকে ফিরে এলেন। তার সঙ্গে আমার জরুরি পরামর্শ আছে। এখন আমি নিজের ঘরে চললুম। বসন্তের প্রস্থানের সঙ্গে সঙ্গেই শ্যামলের প্রবেশ। সে ঘরে ঢুকেই প্রফুল্ল মুখে বলল, সুপ্রভাত রত্না। আজকের এমন সুন্দর সকালটা তুমি ঘরের কোণে বসে নষ্ট করছো কেন? করছি নাকি? করছো বই কি। তুমি কেবল ঘরের কোণেই বন্দি নও, আবার দুটো গোয়েন্দা তোমার সঙ্গী হয়েছে। গোয়েন্দার নাম শুনলেই আমার গায়ে কেমন যেন একটা জ্বর আসে। কোন শ্রেণীর লোক আমার সঙ্গী হবেন সেটা কি আপনি আমার জন্য নির্বাচন করতে চান? আচ্ছা আচ্ছা, ও আলোচনা এখন থাক। এখন আমি তোমাকে নিয়ে আমার গাড়িতে চড়ে খানিকটা বেরিয়ে আসতে চাই। কুয়েরিডা মিয়া, তোমার মত কি? কুয়েরিডা মিয়া? ও কথার মানে কি? ওটা কোন দেশে কথা? কথাটা হচ্ছে স্পেন দেশের। ওর মানে হচ্ছে বেড়ালে খিদে বাড়ে। বাবা লাইব্রেরিতে স্পেনীয় ভাষার একটা অভিধান আছে বটে। থাকবে, দেখো তা নিয়ে সময় নষ্ট করো না। চলো আমরা বরং বেরিয়ে আসি। রত্না উঠে দাঁড়িয়ে বলল, বেশ, জামা কাপড় বদলে এখনই আমি আসছি। আপনি একটু অপেক্ষা করুন। মিনিট 10 সেইখানেই চুপ করে বসে রইল শ্যামল। তারপর সাজ পোশাক পরিবর্তন করে রত্না যখন ফিরে এলো, অত্যন্ত গম্ভীর তার মুখ। শ্যামলের দিকে পাশ ফিরে দাঁড়িয়ে রত্না ধীরে ধীরে বলল, আমি আপনার সঙ্গে যেতে পারি, কিন্তু একটা শর্তে। ইতিমধ্যে এখানে আসবার আগে সে লাইব্রেরিতে ঢুকে স্পেনীয় অভিধান খুলে দেখে এসেছে কোয়েরিডার মানে হচ্ছে প্রিয়তমা। তার শর্তটা কি শুনি? আপনি আর কখনো আমাকে কোয়ার্ডিয়া বলে ডাকবেন না। দেখো, তোমার যদি আপত্তি থাকে নিশ্চয়ই ডাকবো না। শান্তি স্থাপনের জন্য আমি যে কোনো শর্তে সই করতে প্রস্তুত। এখন চলো। রোদে কাঁচা সোনার আভাস, আকাশে নীল পদ্মের রং, বাতাসে মধুর স্নিগ্ধতা, তরু মর্মর ও পাখির গান শুনতে শুনতে এবং মাঠে মাঠে ছবির পর ছবি দেখতে দেখতে গাড়িতে চড়ে তারা এগিয়ে চলল। তারপর রাজবাড়ির প্রাচীন ধ্বংসাবশেষের কাছে এসে গাড়ি ছেড়ে নেমে পড়ল দুজনেই। ধ্বংসাবশেষের পাশেই ছিল ছোটখাটো একটা পাহাড়ের মতো উচ্চভূমি। সেই দিকে আঙুল দেখিয়ে রত্না বলল, ওখানে আমি কখনো যাইনি। বেশ, চলো। উচ্চভূমির টঙে গিয়ে দাঁড়িয়ে দেখা গেল দিকে দিকে বিচিত্র সবুজের সমারোহ। কি চমৎকার! শ্যামল কোনো কথাই বলল না। আপনি হঠাৎ বোবা হয়ে গেলেন কেন? উপায় কি বলো? আমার উপরে হুকুম হয়েছে আমি কোয়েরিডা বলতে পারবো না। তাহলে যাকে ভালোবাসি তাকে আমি কি বলে ডাকবো? তুমি না হয় সেটা আমাকে বলে দাও। রত্না মাথা নত করে নির্বাক মুখে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আজ এই কথাটাই জোর করে বলতে চাই আমি। কাল যদি আমাকে হঠাৎ এখান থেকে চলে যেতে হয়, তোমার সঙ্গে যদি আর কখনো আমার দেখাও না হয়, তাহলেও তুমি চিরদিনই আমার মনকে অধিকার করে থাকবে। এখন তুমি কথা বলছো না কেন? যা বললুম বুঝতে পেরেছ কি?
হ্যাঁ। হঠাৎ শ্যামল দুই হাতে রত্নাকে জড়িয়ে ধরল। তারপর তন্ময় দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে শ্যামল গাঢ় স্বরে ডাকলে, রত্না। রত্না তখনও কিছু বলল না এবং নিজেকেও তার আলিঙ্গন থেকে মুক্ত করে নেবার চেষ্টা করল না। তারপর শ্যামল তার মুখচুম্বন করল। তার ললাটে, তার কপলে, তার ওষ্ঠাধরে এসে পড়ল চুম্বনের পর চুম্বন। রত্না তখনও কোনো আপত্তি করল না বটে, কিন্তু শ্যামলের হাত ছাড়িয়ে একটু তফাতে গিয়ে ধীরে ধীরে বলল, এইখানে ঘাসের উপরে বসুন, আপনার সঙ্গে আমার কথা আছে। শ্যামল তার কথা মতো সেইখানে বসল। কাপড়ের ভিতর থেকে একখানা কাগজ বার করে রত্না বলল, এটা হচ্ছে একটা টেলিগ্রাম। বসন্তবাবু এটি পাঠ করে ছিঁড়ে ওয়েস্ট পেপার বাস্কেটের ভিতরে ফেলে দিয়েছিলেন। একখণ্ড কাগজ উড়ে ঘরের মেঝের উপরে গিয়ে পড়েছিল। তাতে আপনার নাম দেখে আমি সেখানে কুড়িয়ে নিই। তারপর অন্য খণ্ডগুলো পাশাপাশি সাজিয়ে সমস্ত টেলিগ্রামটা আমি পড়ি। শ্যামল সেটা নিয়ে পড়ল। টেলিগ্রামখানা লেখা ছিল ইংরেজিতে। তার বাংলা অনুবাদ এই রকম: শ্যামল কুমার সেনের কথা জিজ্ঞাসা করেছ। বোম্বাই পুলিশ তাকে খুব চেনে। রাহাজানি এবং বিষ দিয়ে নরহত্যা ইত্যাদির মামলায় সে জড়িত হয়েছিল। বোম্বাইয়ে সে 1 বছর জেলও কেটেছে। আপাতত তার বিরুদ্ধে তুমি কোনো কাজ করো না, তার গতিবিধি বরং লক্ষ্য করো। তোমার কথা মতো তাকে গ্রেপ্তার করবার ওয়ারেন্ট পাঠাচ্ছি বটে, কিন্তু এখন তাকে গ্রেপ্তার করো না। শ্যামলবাবু, এসব অভিযোগ নিশ্চয়ই সত্যি নয়? সত্যি। আপনি 1 বছর জেল খেটেছেন? হ্যাঁ। কেন? এখন আমি এ প্রশ্নের উত্তর দিতে পারবো না। রাহাজানি, নরহত্যা? হয়তো তাই। রত্নার মাথা ঘুরতে লাগলো। তার সারা দেহ অবশ হয়ে এলো। সে মাথা ঘুরে পড়েই যাচ্ছিল। শ্যামল তাড়াতাড়ি 2 হাতে তাকে ধরে ফেলল। শ্যামলের হাত জোর করে ছাড়িয়ে নিয়ে দূরে সরে গিয়ে রত্না তীক্ষ্ণ স্বরে বলে উঠল, আপনি রাহাজানি করেছেন? আপনি খুন করেছেন? আপনি জেল খেটেছেন? হা ভগবান, মানুষ চেনা এতই কঠিন? রত্না, অপেক্ষা করো, আমার উপরে অবিচার করো না। এইসব ভয়ানক কথা জানবার পরও আপনাকে আমি বিশ্বাস করব? হ্যাঁ। তারপর আপনি এখানে এসেছেন, গায়ে পড়ে আমার সঙ্গে আলাপ করেছেন, কিন্তু কেন কেন কেন? আপাতত আমার কথাকেই বিশ্বাস করতে হবে রত্না। এর বেশি আমি কিচ্ছু আর বলতে পারবো না। আর যদিও বা বললেও তুমি বুঝতে পারবে না। এখন চলো, বেলা হয়েছে, গাড়িতে উঠবে, এসো। না, আপনার সঙ্গে আমি যাব না। পাগলামি করো না, চলো। না না না, চলে যান, চলে যান আপনি এখান থেকে। শোনো, আপনি এখনই যদি এখান থেকে চলে না যান, তাহলে একলাই আমি বিদায় হচ্ছি। বেশ, তাহলে আমিই যাচ্ছি। কিন্তু একটা কথা মনে রাখবে, আমি থাকবো চিরদিনই তোমার অনুগত। বলেই আর কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে উচ্চভূমির উপর থেকে নেমে গেল। তারপর নিজের মোটরে গিয়ে গাড়ি চালিয়ে দিয়ে নিজের মনেই বলল, এখান থেকে এখন আমি চলে যেতে পারবো না, কারণ এখনো আমার চলে যাবার সময় হয়নি। যা করতে এসেছি তা না করে এখান থেকে কিছুতেই আমি নড়তে পারবো না। আমাকে বিচার করবেন স্বয়ং ভগবান। অন্তত আর 1 সপ্তাহ আমাকে রাধাপুরেই বাস করতে হবে। তার মধ্যে ভগবান নিশ্চয়ই আমার উপরে সদয় হবেন। আর 1 সপ্তাহ? কিন্তু এই সপ্তাহ যে কি ভীষণ বিপজ্জনক, শ্যামল মনে মনে সেটা উপলব্ধি করতে পারল। সুমনলাল বাবু, এখানে চুপ করে একলা বসে বসে কি করছেন? প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি। ইজি চেয়ারে অর্ধশায়িত অবস্থায় বসন্ত সিগারেটে একটি সুদীর্ঘ টান দিয়ে একরাশি ধোঁয়া উৎকিরণ করলেন। তারপর সেই ধোঁয়ার কুণ্ডলীর দিকে তাকিয়ে বললেন, প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন নাকি মস্তিষ্ক চালনা করছেন?
ঠিক কি ভাবছেন বলুন দেখি। বসন্তবাবু, আপনি নিশ্চয়ই নিজেকে সুচতুর বলে ভাবেন। নিশ্চয়ই। এ কথা কি আপনিও জানেন না? আমার জানা অজানার উপরে কিছুই নির্ভর করছে না। কিন্তু বলুন দেখি, ওই সেকেলে ধ্বংসস্তূপের সঙ্গে আমাদের বর্তমান মামলাটার সম্পর্ক কি? হঠাৎ এ প্রশ্ন কেন? এই প্রশ্ন ওঠে বই কি। গভীর রাত্রে সাদা সাওয়ারকে ওই ধ্বংসস্তূপের উপরই দেখা যায় কেন? এত জায়গা থাকতে সেখানেই বা তার আবির্ভাব হয় কেন? সেখানে গিয়ে সে কি করে? সে কি করতে পারে? সে মাটি খুঁড়ে দেখে। কি করে জানলেন আপনি? ওই ধ্বংসস্তূপটা আমি আজ নিজে পরীক্ষা করে এসেছি। স্বচক্ষে দেখেছি জায়গায় জায়গায় নতুন মাটি খোঁড়ার চিহ্ন। কেন সে মাটি খোঁড়ে? গুপ্তধন আবিষ্কার করবার জন্যে। এত জায়গা থাকতে ওই ধ্বংসস্তূপই বা তার দৃষ্টি আকর্ষণ করলো কেন? হয়তো একটা ভ্রান্ত বিশ্বাস। এখানকার বাসিন্দাদের বিশ্বাস তপবনের ভিতর থেকে ওই ধ্বংসস্তূপ পর্যন্ত একটা গুপ্ত সুড়ঙ্গ পথ আছে। এসব সেকেলে জনশ্রুতি। আমরা আমলে না আনতে পারি, কিন্তু সাদা সওয়ার আমাদের দলের লোক নয়। সোহনলাল আর কিছু না বলে একটি সিগারেট ধরালো। দুজনে ধূমপান করতে লাগলো মৌন মুখে। হঠাৎ সোহনলাল বলে উঠল, আহা, কি স্বর্গীয় দৃশ্য! ইজি চেয়ারের উপরে সোজা হয়ে উঠে বসে বসন্ত বললেন, মানে? সোহনলাল নীরবে সুদূরে অঙ্গুলি নির্দেশ করল। সেখান থেকে দূরে দেখা যাচ্ছিল ধ্বংসস্তূপের উচ্চভূমিটা। তার উপরে আলিঙ্গনে আবদ্ধ দুই মূর্তি, একজন পুরুষ ও একজন নারী। স্বর্গীয় দৃশ্যই বটে। ওই দৃশ্যের নটনটি হচ্ছে শ্যামল আর রত্না। কিন্তু সোহনলাল বাবু, এই শ্যামলকে নিয়ে আমি দুশ্চিন্তায় পড়ে গেছি। কেন? কেন বলতা দেখলে মানুষ অস্থির হয়ে ওঠে কেন? সে জানে একটু অসাবধান হলেই তাকে বিষম যন্ত্রণা ভোগ করতে হবে। আর দেহের কোথায় যে হবে সে যন্ত্রণা, মানুষ তা আগে থেকে জানতে পারে না। তাই নাকি? হ্যাঁ, আপাতত আপনি মুখ বন্ধ করুন, আমাকে একটু ভাবতে দিন। বসন্ত ইজি চেয়ারে পাদানের উপর দুটো পা তুলে দিয়ে প্রায় শুয়ে পড়লেন। তারপর আর কোনো দিকে না তাকিয়ে স্তব্ধ হয়ে রইলেন নিমিলিত নেত্রে। পুলিশ কমিশনারের আদেশ তাঁর ভালো লাগেনি। শ্যামলের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করার জন্য তাঁর উপরে নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তাকে নাকি এখন গ্রেপ্তার করা চলবে না। শ্যামলের মুখ পরিচিত হলেও তিনি আগে তাকে চিনতে পারেননি। পুলিশ কমিশনারের টেলিগ্রাম পাওয়ার পর এখন সব কথা তাঁর মনে পড়ছে। শ্যামল হচ্ছে একজন অসাধারণ অপরাধী। কয়েক বছর আগে গুন্ডাদের সর্দার আলগু রিভলভারের গুলিতে মারা পড়ে এবং সকলেই এক বাক্যে বলেছিল যে এই হচ্ছে শ্যামলের কীর্তি। এ সম্বন্ধে পুলিশ তাকে সরাসরি প্রশ্ন করতেও বাকি রাখেনি। শ্যামল সকলের মুখের উপরে হো হো করে হেসে উঠে বলেছিল, আপনারা হচ্ছেন বাক্যবাগীশের দল। কেবল বড় বড় ফাঁকা বুলি গপচাতেই শিখেছেন। আগে আমার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করুন, তারপর আমার সঙ্গে কথা বলতে আসবেন। পুলিশকে হার মেনে বোবার মতো চলে আসতে হয়। আলী বলে আর একটা বদমাশ ছিল। পথে পথে সে রাহাজানি করে বেড়াত। বারদুয়েক তার বিরুদ্ধে খুনের মামলাও রুজু হয়েছে, কিন্তু প্রমাণের অভাবে সে খালাসও পেয়েছে। একদিন আলীরও মৃতদেহ পাওয়া যায় মধ্য কলকাতার একটা সরু গলির ভিতরে। তার বুকে ছিল ছুরির আঘাতের চিহ্ন। মৃত্যুর খানিকক্ষণ আগেই তাকে দেখা গিয়েছিল শ্যামলের সঙ্গে। স্থানীয় বাসিন্দারা মত প্রকাশ করে আলী মারা পড়েছে শ্যামলেরই হাতে। সেবারেও তাকে থানায় ডাকিয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু ওই পর্যন্তই। তাকে গ্রেপ্তার করা চলে, তার বিরুদ্ধে এমন কোনো প্রমাণই পাওয়া যায়নি। আজ রাধাপুরে হয়েছে সেই শ্যামলেরই আবির্ভাব। সে যে এখানে এসেছে গোবিন্দ দাসের গুপ্তধনের লোভেই, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। বসন্ত ভাবতে লাগলেন, এখন কি করা যায়।
সোহনলাল হঠাৎ বলে উঠল, ঠিক কথা, তাকে গ্রেপ্তারি করুন। কাকে? শ্যামলকে। আপনি কি অন্তর্যামী? হুম, আমি সামান্য গোয়েন্দা মাত্র। দেখলাম আপনি মাঝে মাঝে একবার শক্ত হয়ে দুহাত মুঠো করছেন, তারপর আবার কতকটা শান্ত হয়ে মাথা নাড়ছেন। বুঝলাম আপনার মন সন্দেহ দোলায় দোদুল্যমান। আরও দেখলাম আপনি থেকে থেকে বারবার ঘরের দরজার দিকে উৎসুক দৃষ্টি নিক্ষেপ করছেন, যেন আপনি এখানে আর কাউকে দেখবার প্রত্যাশায় আছেন। কিন্তু এখানে আর কে আসতে পারে? হয় রত্নাদেবী, নয় শ্যামল। আন্দাজে আমি দুজনের ভিতরে একজনকে নির্বাচন করে নিয়েছি। পদ্ধতিটা আধুনিক নয়, এটা হচ্ছে প্রাচীন শার্লক হোমসের পদ্ধতি। সোহনবাবু, শ্যামলকে নিয়ে আমায় রীতিমতো মাথা ঘামাতে হচ্ছে। আপনি জানেন না সে কিরকম বিপজ্জনক লোক। ঠিক সেই সময় দেখা গেল ফটক দিয়ে বাগানের ভিতরে প্রবেশ করছে আর এক মূর্তি। সোহনলাল বলল, এই যে পাদ্রী বিনয়বাবু আসছেন। শ্যামলের মুখে শুনেছি বিনয়বাবুর সাধ উনি শখের গোয়েন্দা হবেন। পাদ্রী হবে গোয়েন্দা, আবার গোয়েন্দা হবে পাদ্রী? আজব কথা বটে। বিনয়বাবু ধীরে ধীরে ঘরের ভিতরে প্রবেশ করলেন। তারপর এক মুখ হেসে বললেন, এমন চমৎকার দিনেও আপনারা কেবল অপরাধ তত্ত্ব নিয়ে মাথা ঘামাচ্ছেন তো? একরকম তাই বটে। আসুন স্যার, বসুন। শুনলাম আপনি নাকি শখের গোয়েন্দা হতে চান। এটা একটা বাজে খেয়াল বসন্তবাবু। পাদ্রীদেরও সত্যিকার জীবন দেখবার স্বাদ হয় নাকি? অপরাধের ভিতরে সত্যিকার জীবন পাওয়া যায় না। অপরাধ একটা ব্যাধি ছাড়া কিছুই নয়। আপনি হচ্ছেন বিখ্যাত পুলিশ কর্মচারী, কিন্তু আপনি কি সাদা শহরের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো প্রমাণই আবিষ্কার করতে পারেননি? আমি তো জানি প্রমাণ আছে আপনার কাছেই। কিরকম? আপনি তো সাদা শহরের ঘোড়ার পায়ের একটা নাল হস্তগত করেছেন। করেছি বটে, কিন্তু সেটা কোনো ঘোড়ার খুরের নাল, এ কথা কেমন করে প্রমাণিত হবে? খুব সহজেই। ভুবনবাবুর মুখে শুনেছি সাদা শহর কাল রাত্রে পথের যেখানে ঘোড়া থেকে নেমে পড়েছিল, এ নালটা পাওয়া গিয়েছে ঠিক সেইখানেই। হতে পারে, কিন্তু সাদা শহর যে ওই নালটা খোঁজবার জন্যই ঘোড়া থেকে নেমেছিল, এটা কিছুতেই জোর দিয়ে বলা যায় না। তার উপরে এইটুকুই খালি জানা গিয়েছে যে সাদা শহর কেবল রাতেই ঘোড়ায় চড়ে বেড়ায় না। সেটা অপরাধ নয়। তাকে হাতে নাতে কোনো বেআইনি কাজ করতে দেখেছে আজ পর্যন্ত এমন কোনো সাক্ষীও পাওয়া যায়নি। যাকে সাদা শহরের কথা, গির্জা সংক্রান্ত ব্যাপার নিয়ে আমি এখন এসেছি রত্নাদেবীর কাছে। তিনি বাড়িতে আছেন তো? রত্নাদেবী খুব সকালেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন, এখনো ফেরেননি। বলেই বসন্ত নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে আসম ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, তাই তো, বেলা 12টা বাজে। আমরা মধ্যাহ্ন ভোজনের জন্য অপেক্ষা করছি, কিন্তু রত্নাদেবী এখনো এলেন না কেন? প্রেমের তুফানে ওঠানামা, সময় যে কোথা দিয়ে কেটে যায় প্রেমিক প্রেমিকারা তা আন্দাজও করতে পারেন না। তাই তারা এখনো ফিরে আসেননি। হয়তো তারা বিকালে চা পানের সময় ফিরে আসবেন। তারা মানে রত্নাদেবী আর শ্যামলবাবু। তারা আজ দুজনেই একসঙ্গে একাত্মা হয়ে আছেন। রত্নাদেবী আর শ্যামলবাবু? প্রায় 2 ঘন্টা আগে আমি সচক্ষে দেখেছি শ্যামলবাবু একলাই বাড়িতে ফিরে এসেছেন। আপনি ঠিক দেখেছেন তো? নিশ্চয়ই, শ্যামলবাবু এখন তার নিজের বাড়িতেই আছেন। সোহনলাল সচমকে উঠে দাঁড়িয়ে বলল, বসন্তবাবু, ব্যাপারটা তো কিছুই বুঝতে পারছি না। শ্যামলবাবু নিজের বাসায়, কিন্তু রত্নাদেবী এখনো অদৃশ্য। ভগবান জানেন তিনি এখন কোথায়। বসন্ত দ্রুত পায়ে গাড়ি বারান্দার কাছে গিয়ে ডাকলেন, সুবোধ, সুবোধ। সুবোধ তখন গাছতলায় চেয়ারের উপরে বসে একখানা খবরের কাগজ পড়ছিল। বসন্তের ডাক শুনে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে তটস্থ হয়ে বলল, আগে স্যার, আমাকে ডাকছেন? হ্যাঁ, তুমি এখানে হুঁশিয়ার হয়ে অপেক্ষা করো। যদি তুমি রত্নাদেবীকে দেখো, তাঁর সামনে চোখ কানকে সজাগ রেখে বসে থাকবে। তিনি যদি আর কোথাও যেতে চান, যেতে দেবে না। দরকার হলে তাকে গ্রেপ্তারও করতে পারো। সুবোধ মাথা চুলকোতে চুলকোতে বলল, আগে স্যার, রত্নাদেবী কি অদৃশ্য হয়ে গেছেন স্যার?
না, তিনি অদৃশ্য হবেন কেন? তিনি তো তোমার সামনেই মূর্তিমান হয়ে বসে আছেন। নির্বোধ গর্ধব, যদি বুদ্ধিমানের মতো কথা বলতে না পারো, বোবা হয়ে থাকো। যা বলি শোনো। তোমার কাছে রিভলভার আছে? আছে স্যার, আছে। দরকার হলে তুমি রিভলভারও ব্যবহার করতে পারো। আসুন সোহনবাবু, আপনার গাড়ি চালান। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। গল্পের পরবর্তী অংশ আসছে খুব শীঘ্রই। না, বেশি দেরি করব না। কাল বাদ পরশুই আসছে গল্পের শেষ তথা অন্তিম পর্ব। ততক্ষণ সবাই ভালো থাকুন আর সবাই ভালোবাসায় থাকুন। ধন্যবাদ। শুভরাত্রি।